আমরা কনস্টিটিউশন বা সংবিধান পড়েছি, সেখানে আমাদের পার্ট সম্পর্কে আইডিয়া হয়েছে যে কোনটা কোন পার্টে রয়েছে, শিডিউল সম্পর্কে আইডিয়া রয়েছে। তো সেখানে আমরা পার্ট ওয়ানটা পড়েছি, যে পার্ট ওয়ানে আমরা আলোচনা করেছি যে ভারতের রাজ্য পুনর্গঠন আর কোথায় কি রাজ্য রয়েছে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছি। পার্ট টু তে আমরা আলোচনা করব এবারে আজকে ভারতের নাগরিকত্ব বা সিটিজেনশিপ নিয়ে। অর্থাৎ তুমি তো ভারতের মধ্যে বসবাস করতে শুরু করলে, ভালো কথা, কোনো সমস্যা নেই। কিন্তু ভারতে বসবাস করা মানেই যে তুমি ভারতের নাগরিক হয়ে গেলে সেরকম ব্যাপার নয়। যেমন আমাদের দেশে হয়তো এসে কোনো আমেরিকার লোক এসে ভারতে রইলো, তাহলে কি সে ভারতের নাগরিক হয়ে যাবে? নিশ্চয়ই না। তাহলে ভারতের মধ্যে কোনো একটা দেশের মধ্যে যতজন লোক রয়েছে সবাই যে সেই দেশের নাগরিক সেটা কিন্তু নয়। এটা আমাদের মাথার মধ্যে ঢুকতে হবে। যারা ইংল্যান্ডে রয়েছে তারা প্রত্যেকে যে ইংল্যান্ডের নাগরিক সেরকম কিন্তু ব্যাপার নয়। অর্থাৎ এটা বুঝতে হবে, কোনো দেশে থাকা মানেই যে তুমি সেই দেশের নাগরিকত্ব পেয়ে গেছো বা নাগরিক হয়েছো সেরকম নয়। অর্থাৎ নাগরিক হতে গেলে তোমাকে কি করতে হবে, সেই দেশের সদস্যপদ গ্রহণ করতে হবে। সেই কথাটা বলা আছে যে নাগরিক বলতে দেশের সেই ব্যক্তিদের বোঝায় যারা রাজনৈতিকভাবে সেই দেশের পূর্ণ সদস্যপদ লাভ করে এবং সম্পূর্ণরূপে রাজনৈতিক স্বাধীনতা ভোগ করে। রাজনৈতিক স্বাধীনতা কথাটার মানে কি? ভোট দেওয়ার অধিকার। ঠিক আছে? এত কিছু রয়েছে এর মধ্যে। যারা ভোট দিতে পারবে, মানে যাদের ভোটার কার্ড রয়েছে, কেবলমাত্র তাদেরকে আমরা সেই দেশের নাগরিক বা সিটিজেন বলতে পারবো। ঠিক আছে? এটা আমাদের বুঝতে হবে যে তাদেরকেই আমরা কিন্তু ভারতের নাগরিক বলতে পারবো, বাকি কিন্তু নয়। তুমি হয়তো চাকরির সূত্রে তুমি হয়তো একটা চাকরি পেয়েছো, আমেরিকায় চাকরির সূত্রে তুমি রয়েছো, তার মানে তুমি যে আমেরিকার নাগরিকত্ব পেয়ে গেছো সেরকম কিন্তু ব্যাপার না। তুমি আমেরিকাতে গিয়ে থাকা মানে আমেরিকার নাগরিকত্ব পেয়ে গেছো এটা কিন্তু ব্যাপার নয়। আমেরিকার নাগরিকত্ব পেতে গেলে তোমাকে সেই দেশের কিছু ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়া পূরণ করতে হবে। তুমি যদি সেই ক্রাইটেরিয়া পূরণ করো বা তারা যদি মনে করে বা তারা যদি দেখে যে হ্যাঁ এই ব্যক্তিটা আমাদের মানে যে আমরা যে সব শর্ত দিয়েছি বা শর্ত বলেছি সেই শর্ত এই ব্যক্তিটা পূর্ণ করছে, তখন কি করব, তখন কি হবে, সেই ব্যক্তিটাকে সেই দেশের নাগরিকত্ব প্রদান হবে। ওকে। এবার সেটাই আমাদের বলা রয়েছে যে বিদেশি আমাদের হচ্ছে, হ্যাঁ, বিদেশি ব্যক্তিদের ক্ষেত্রে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে ভারতের নাগরিকত্ব প্রদান হয়। মানে এটা শুধু বিদেশি নাগরিক যদি অন্য দেশে যায় বা আমাদের বিদেশি নাগরিক ভারতে আসে বা আমরাও যদি বাইরের দেশে যাই, কিছু শর্ত থাকবে, সেই শর্ত সাপেক্ষে কিন্তু আমরা নাগরিকত্ব পেতে পারি। তাহলে তুমি যদি নাগরিক না হও তাহলেও কিন্তু তোমাকে সেখানে থাকতে দেয়া হবে। ঠিক আছে? এবার এখানে আমি দুটো কথা বলি, সে কথা বললে তাহলে বুঝতে পারবে যে যদি বলা হয়, তোমাকে জিজ্ঞেস করা হয় যে নাগরিকত্ব বলতে তুমি কি বোঝো, তোমাকে যদি বলা হয় হোয়াট ইজ না মানে হোয়াট ইজ সিটিজেনশিপ বা নাগরিকত্ব কি, তুমি কি বলবে? সেই ব্যক্তি নাগরিক তাদেরকে বলা হচ্ছে, কিন্তু তোমাকে যদি বলি নাগরিকত্ব, তোমরা বলো কি বলতে চাও, বলো নাগরিকত্ব বলতে তুমি কি বুঝো? বলো, কোনো সমস্যা নেই, বলো কোনো সমস্যা নেই, বলো বলো কিছু তো একটা মনে হচ্ছে। যেখানে নাগরিকত্ব মানে যেখানে আমরা ভোটাধিকার আহ, এটা তো আমি বললাম, এমন কিছু একটা আলাদা কথা। মানে দেশের আভ্যন্তরীণ বিষয়ে যারা হ্যাঁ মানে সিদ্ধান্ত নিতে পারে, এই ধরনের। আচ্ছা, বলো স্যার তো। ওই দেশেরই সুযোগ সুবিধা ভোগ করা। হুম। আর আচ্ছা, একটু বুঝিয়ে দিচ্ছি তাহলে। যেখানে দীর্ঘদিন আমরা বসবাস করছি সেখানে আমরা ভোটাধিকার পাই এবং বিভিন্ন প্রার্থী নির্বাচন করতে পারি, বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করার জন্য যে সিটিজেনশিপ নিয়ে, ওটাই নাগরিকত্ব। তো আচ্ছা, তোমরা অনেক কিছু কঠিনে চলে গেছো। নাগরিকত্ব আমি একটু সহজ ভাষায় বলছি। তোমাকে যদি বলে নাগরিকত্ব বলতে তুমি কি বুঝো, তুমি বলবে নাগরিকত্ব বলতে আমি বুঝি যে কোনো ব্যক্তি বিশেষ, যে কোনো একজন ব্যক্তি এবং কোনো একটা দেশ বা তার যে স্টেট রয়েছে, কোনো একজন ব্যক্তি আর তার স্টেটের মধ্যে একটা যে সম্পর্ক, যে সম্পর্কের মাধ্যমে কোনো একজন ব্যক্তি সেই স্টেটের সাথে যুক্ত থাকতে পারে, সেটাকেই তো আমরা নাগরিকত্ব বলবো। খুব সহজ কথা, একটা রিলেশনশিপ বিটুইন ইন্ডিভিজুয়াল, এ পার্সন অর এ স্টেট। সহজ কথা না কঠিন কথা বললাম? এটা তো সম্পর্ক নাকি? কথাটা কি বললাম বোঝা গেল? একদম সিম্পল ছোট্ট ভাষায় যে নাগরিকত্ব বলতে কোনো একজন ব্যক্তির সঙ্গে তার দেশ বা স্টেটের একটা সম্পর্ককেই আমরা নাগরিকত্ব বলি। ঠিক আছে?
এবার এই যারা নাগরিক হয় তারা কি করে আমাদের বিভিন্ন রকমের সেই রাজনৈতিক স্বাধীনতা ভোগ করতে পারে, মানে ভোট দিতে পারে, এইসব ব্যাপার রয়েছে। এবার আমাদের যে যখন সংবিধান প্রবর্তন হয়, কবে হয়েছিল সংবিধান প্রবর্তন? 1950, তাই তো? না ভুলে গেছো ডেট? আছে, মনে আছে। 1950, 26, 26শে জানুয়ারি। এটা 26শে জানুয়ারি। কার্যকর হয়েছিল 1950-এ। তো প্রবর্তন 26শে মানেই জানুয়ারি। প্রবর্তন মানে কার্যকর, ঠিক আছে? যখন সংবিধান কার্যকর হয় বা প্রবর্তন করা হয়, গৃহীত আর প্রবর্তনের মধ্যে যদি জিজ্ঞেস করা সংবিধান প্রবর্তন কবে হয়েছিল, তখন তুমি 26শে নভেম্বর কিন্তু বলতে পারবে না। প্রবর্তন মানে কার্যকরীর কথাই বলা হচ্ছে, ওকে? তো যখন সংবিধান কার্যকর হয় বা প্রবর্তন হয়, তখন ভারতের নাগরিকত্বের নীতি কিন্তু এরকম ছিল না, যে তখন তো পার্লামেন্ট বা সংসদ বলে কোনো বিষয়বস্তু ছিল না। তাহলে কে ডিসাইড নেবে? সেই সময় যে আমাদের গণপরিষদ ছিল, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ছিল, যেটা আমরা গঠনটা আমরা পড়েছি, তারাই সিদ্ধান্ত নিয়েছিল যে কে ভারতের নাগরিক হবে, কি শর্তে ভারতের নাগরিক হবে, সেটা কিন্তু তারাই সিদ্ধান্ত নিয়েছিল। এরপর 1952 সালে জেনারেল ইলেকশন হয়, নির্বাচন হয় 1952। তো 1952 সালে নির্বাচনের পরে 1955 সালে 1955-এ প্রথম ভারতের সংসদে নাগরিকত্ব আইন পাস করা হয়। প্রথম যদি সিটিজেনশিপ অ্যাক্ট বলা হয়, যে কারা ভারতের নাগরিক হবে, সেইখানে তো সংসদ বলবে, পার্লামেন্ট বলবে, সেটা কিন্তু 1955 সালে প্রথম হয়েছিল, 1955, তাই তো? তাহলে এবার ভারতের যে নাগরিকত্বের ধারণা আমি আগেই বলেছিলাম যে সিঙ্গেল সিটিজেনশিপ বা একক নাগরিকত্ব। এই যে এবার দেখো, যেগুলো যেই চ্যাপ্টারটা মনে হচ্ছিল একটু কঠিন কঠিন, এবার দেখো এইখানে দেখো সেই টার্মগুলো বলা আছে। ভারতে এক নাগরিকত্বের ধারণা দেওয়া হয়েছে, যেটা ব্রিটিশ সংবিধান থেকে গৃহীত। এটা আমরা পড়েছিলাম, মনে আছে? উৎসব প্রস্তাবনার উৎসের সময় পড়েছিলাম। ভারতে সিঙ্গেল সিটিজেনশিপ রয়েছে, তুমি ভারতের যে কোনো রাজ্যে বসবাস করো, তোমার মানে পরিচয় একটাই হবে যে তুমি ভারতীয়, যেটা আমরা ব্রিটেনের সংবিধান থেকে নিয়েছি। কিন্তু আমেরিকার সংবিধানে দ্বি-নাগরিকত্ব বা ডুয়েল সিটিজেনশিপ রয়েছে। এটা আমাদের রয়েছে ভারতের সংবিধানের পার্ট 2, দ্বিতীয় পার্টে। বললাম পার্ট 1 এ রাজ্যর গঠন রয়েছে, পার্ট 2 তে রয়েছে, যার মধ্যে আর্টিকেল রয়েছে 5 থেকে 11। যখন 1 থেকে 4 এর মধ্যে আমরা আমাদের যে রাজ্য গঠনের আর্টিকেল গুলো পেয়েছিলাম, 5 থেকে 11-র মধ্যে আমরা নাগরিকত্ব সম্পর্কে আলোচনা পেয়েছি, যে কে নাগরিকত্ব পাবে, কি শর্তে পাবে, এইসব ব্যাপার। এবার এই নাগরিকত্ব যে বিষয়টা, সেটা আমাদের ইউনিয়ন লিস্টের মধ্যে রয়েছে, মানে কেন্দ্র সরকারের যে লিস্ট রয়েছে, কেন্দ্রীয় তালিকা। এখানে আমরা পড়েছিলাম যে ক্ষমতার ভাগ পড়েছিলাম, যে কিছু জিনিস ইউনিয়ন লিস্টে রয়েছে, যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট চাইলে সেন্ট্রাল গভর্নমেন্টই কেবলমাত্র আইন প্রণয়ন করবে। কিছু রয়েছে স্টেট লিস্ট, যেটা রাজ্য সরকার করবে। আর কিছু রয়েছে কনকারেন্ট লিস্ট, যুগ্ম তালিকা, সেটা আমি আলোচনা করেছিলাম। ইউনিয়ন লিস্টে যেগুলো থাকবে সেন্ট্রাল গভর্নমেন্ট করবে। সেরকম নাগরিকত্ব যে বিষয়টা, এটা আমাদের ইউনিয়ন লিস্টের মধ্যে রয়েছে। কেন্দ্রীয় যে আমাদের যেটা ব্যবস্থা রয়েছে, ইউনিয়ন লিস্ট রয়েছে, সেই ইউনিয়ন লিস্টের মধ্যে আমাদের নাগরিকত্বের বিষয়টা রয়েছে। সেই কারণে যা ক্ষমতা, সব ক্ষমতা কাকেই দেওয়া হবে? সংসদকে দেওয়া হবে। মনে রাখবে, যেসব জিনিস ইউনিয়ন লিস্টের মধ্যে থাকবে, তার টোটাল ক্ষমতা আমাদের সংসদ বা পার্লামেন্টের থাকবে, মানে লোকসভা রাজ্যসভার থাকবে। আর যদি স্টেট লিস্টে হয়, তাহলে তার ক্ষমতা কোথায় থাকবে? বিধানসভার মধ্যে থাকবে। এই তো আমাদের ব্যাপার, ঠিক আছে? তাহলে সমস্ত নাগরিকত্বের যে ক্ষমতার বিষয়, সব কোথায় দেওয়া আছে? আমাদের পাওয়ার দেওয়া আছে সংসদকে। রাজ্য আইনসভার এরূপ কোনো আইন প্রণয়নের ক্ষমতা নেই। যদি রাজ্যগুলোর দিয়ে দিত, তাহলে সমস্ত বাংলাদেশই আজকে পশ্চিমবঙ্গবাসী বা ভারতীয় হয়ে যেত। কারণ আমাদের ম্যাডামের তো ভরসা নেই, বুঝতেই পারছো। সব ভোট ব্যাংকের রাজনীতি তো তিনি করেই যাচ্ছেন, কোনো সমস্যা নেই। ওই জন্য সব ক্ষমতা রাজ্য সরকার। ওই জন্য ম্যাডাম আমাদের খুব চিৎকার করে, হ্যাঁ এই কি সেই কি। কি বলবো আর, মানে কিছু লোক কার্টুন থাকে, বুঝতে পারছো? সব কার্টুন হচ্ছে আমাদের, মানে অভিষেক বাবু, তারপর ম্যাডাম, সব তো কার্টুন ব্যাপার। মানে পার্লামেন্টে গিয়ে কি কথা বলছে, কি বলছে না বলছে, মানে ভাবছে সুপ্রিম কোর্টে গিয়ে বললে হয়ে গেল। তারপর আবার হচ্ছে কি বলে তোমার, কি বলবো আর, বাংলার মানুষও সেরকম আর কি, কিছু বলার নেই। তো যাই হোক, রাজ্য আইনসভার কিন্তু কোনো আইন প্রণয়নের ক্ষমতা নেই।
এবার কোনো বিদেশি ব্যক্তি যদি চায় যে হয়তো কোনো মানে আমেরিকার লোক মনে হলো যে আমি ভারতের নাগরিকত্ব নেব, তাহলে তাকে কিছু শর্ত দেওয়া হয়, কিছু পদ্ধতি দেওয়া হয় যার মাধ্যমে সে নাগরিকত্ব হবে। সেটা আমরা একটু পরে আলোচনা করব কোন পদ্ধতিতে তাদের নাগরিকত্ব দেওয়া হয়। এবার ভারতের নাগরিকত্ব প্রাপ্ত ব্যক্তিদের জন্য সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ব্যবস্থা রয়েছে। সার্বজনীন ভোটাধিকার বা সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার, ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি, ইউএএফ, পুরো নাম হচ্ছে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা। মানে 18 বছরের প্লাস যে কোনো ভারতীয় ব্যক্তি ভোট দিতে পারে, তার ভোট দেওয়ার অধিকার রয়েছে, ভোটাধিকার রয়েছে। এরকম নয় সে হচ্ছে মেল হলে পাবে না, ফিমেল হলে পাবে না, বা তার ইনকাম না হলে পাবে না, গরিব হলে পাবে না, এরকম কোনো ব্যাপার নেই। সবাই ভোট দিতে পারবে। মিনিমাম 18 বছর বয়স হতে হবে, আর 18 বছর হলেই তোমার বাবু ভোটার কার্ড থাকবে, আর ভোটার কার্ড হলেই তুমি ভোট দিতে পারবে। ঠিক আছে? অর্থাৎ নাগরিকত্ব ভোট দেওয়ার ক্ষেত্রে ভারতের নাগরিকরা সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার পাবে। তবে কিছু রেস্ট্রিকশনের ব্যাপার রয়েছে, যে আমাদের যে ভারতের নাগরিকরা কেবলমাত্র রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি পদে নিযুক্ত হতে, আমাদের যে একদম হাইয়েস্ট পদ রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি, তারা কিন্তু কেবলমাত্র ভারতীয় নাগরিকরাই হতে পারবে। ঠিক আছে? কিন্তু অন্যান্য যেসব পদ রয়েছে, এমপি বা এমএলএ বলো বা যেখানে পদ, সেরকম কিছু পদ রয়েছে যেগুলো কিন্তু ভারতের নাগরিক মানে নাগরিকত্ব মানে পাওয়ার যে পথ, সেটা আমি বলবো যে কি পদ্ধতিতে পাওয়া যায়। রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি হতে গেলে তোমাকে বাই বার্থ মানে জন্মসূত্রে ভারতের নাগরিকত্ব পেতে হবে। আমেরিকাতেও এরকম ব্যাপার রয়েছে, যে সাপোজ তুমি এখান থেকে আমেরিকায় গেলে, দিয়ে সেখানে তুমি আমেরিকার নাগরিকত্ব নিলে, নেওয়ার পরে তুমি কি করলে, আমেরিকার সেখানে প্রেসিডেন্সিয়াল ইলেকশনে দাঁড়ালে, তাহলে কি তুমি আমেরিকার প্রেসিডেন্ট হতে পারবে? কোনোদিন হতে পারবে না। বা কোনো একজন ব্যক্তি বিদেশ থেকে ভারতে এলো, আসার পরে ভারতে দীর্ঘদিন সে কাজ টাজ করেছে, করার পরে তাকে ভারতের রাষ্ট্রপতি দেওয়া হবে না। ঠিক আছে? তো রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি এই পদগুলো হতে গেলে বাই বার্থ জন্মসূত্রে পেতে হবে। আমি আরো ভিতরে ডিটেলসে আলোচনা করব। ভারতের সংবিধান কবে কার্যকরী হয়েছিল আমি এক্ষুনি দেওয়া রয়েছে, 1950 সালের 26শে জানুয়ারি কার্যকরী হয়। এই আমাদের পার্ট 2 এর মধ্যে 5 থেকে 11 নম্বর আর্টিকেল রয়েছে, যেখানে ব্যক্তিরা কি শর্তে ভারতের নাগরিক হবে সেই সম্পর্কিত বিষয়গুলো আলোচনা করা হয়েছে। ঠিক আছে? এবার আমি এখানে একটা প্রশ্ন করব। ঠিক আছে? আচ্ছা, এখান থেকে কারো কোনো প্রশ্ন আছে নাকি বলো, তারপরে আমি বলবো যে তোমাদেরকে আমি একটা প্রশ্ন করব, তোমাদেরকে উত্তর দিতে হবে। প্রশ্ন এরকম নিশ্চয়ই ইনফরমেটিভ নয়, মানে তোমরা কি বুঝেছো বা তোমাদের কি মতামত সেরকম আমি চাইবো। প্রত্যেকের ক্লিয়ার? তাহলে আমি আর প্রশ্ন করি। শুনতে পাচ্ছ তো, না শুনতে ঘুমিয়ে গেছে সব? মনে হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। আমার মনে হলো ঘুমিয়ে গেল। আচ্ছা, তাহলে আমি আমার প্রশ্নটা করি, যে এত ভারত কেন একক নাগরিকত্বের ধারণা গ্রহণ করেছে? ভারত তো দ্বি-নাগরিকত্বের ধারণা গ্রহণ করতে পারতো। ভারত কেন একক নাগরিকত্বের ধারণা গ্রহণ করেছে? তোমার কেন মনে হয়, কিসের কারণ? স্যার, যেহেতু ভারত থেকে প্রথমে পাকিস্তান ভাগ হয়েছে, পরবর্তী ক্ষেত্রে বাংলাদেশ, সেক্ষেত্রে আর পাকিস্তানের সাথে সম্পর্ক একটা তিক্ততা ছিল, তো সেটাকে এড়ানোর জন্য। আচ্ছা, একটু তুমি বলেছো, হ্যাঁ ঠিক। তো এড়ানো এর সঙ্গে কি সম্পর্ক? মানে এরকমও তো হতে পারতো পাকিস্তান হয়েছে, তো পাকিস্তানের সাথে আমাদের কি সম্পর্ক? একক নাগরিকত্ব মানে ভারতের তুমি যে কোনো রাজ্যে থাকো, তোমার আইডেন্টিটি ভারতীয় হবে। তো আমি যদি এরকম করতে পারতাম, যারা ওয়েস্ট বেঙ্গলে রয়েছে তারা বাঙালি হবে, ওয়েস্ট বেঙ্গল সিটিজেনশিপ একটা হলো, প্লাস ইন্ডিয়ান সিটিজেনশিপ একটা হলো। যেমন আমাদের আমেরিকাতে রয়েছে, টেক্সাসে থাকলে টেক্সাসের সিটিজেনশিপ আলাদা, আর ইউএস এর সিটিজেনশিপ আলাদা। তাহলে ভারতের ক্ষেত্রে কেন একক নাগরিকত্ব? ভারতেও তো এরকম করতে পারতো, ওয়েস্ট বেঙ্গল সিটিজেনশিপ একটা আর ইন্ডিয়ান স্যার, সিটিজেনশিপ যাতে ভারতটা ভেঙে আবার ভাগ না হয়, অখণ্ডতা বজায় রাখে এরকম কিছু। একদম ঠিক, সুন্দর কথা বলেছো। দেখো, ভারতে রয়েছে বিভিন্ন ভাষা, বিভিন্ন কালচার, বিভিন্ন ধর্মের মানুষ। ঠিক আছে? এবার যখনই তুমি এমনিতেই দেখো আফটার ইন্ডিপেন্ডেন্স, এই জিনিসটা বারবার দেখা গেছে, পড়েছি ভাষা ভিত্তিক আন্দোলন, তাহলে নর্থ ইন্ডিয়া সাউথ ইন্ডিয়ার মধ্যে একটা ব্যাপার, অনেক কিছু রয়েছে। ফলে যদি একক নাগরিকত্ব না রেখে দ্বি নাগরিকত্ব রাখতো, তাহলে হয়ে যেত
সে মারাঠি সিটিজেনশিপ রয়েছে, তাহলে সে মারাঠি সিটিজেনশিপ সে তো সঙ্গে সঙ্গে বাঙালিদেরকে একটা ইনফিরিয়ার নজরে দেখবে। এখনো এমনিতে দেখা হয় নর্থ ইন্ডিয়া সাউথ ইন্ডিয়ার মধ্যে গন্ডগোল, কোনো সাউথ ইন্ডিয়ান এলে হয় দেখ সাউথ ইন্ডিয়ান এসছে কালো গায়ের রঙের জন্য, আবার সাউথ ইন্ডিয়ানরা বলে যে দেখ নর্থ ইন্ডিয়ানরা এসে তাদের কোনো চয়েস নেই, এত নোংরা চয়েস তাদের। যেমন বলিউড আর সাউথের সিনেমার মধ্যে, যখন বলিউড সিনেমা তো ফ্যামিলির সাথে বসে দেখাই যায় না, আর যত সব ভালো ভালো সিনেমা সাউথ ইন্ডিয়ান বানাচ্ছে, ঠিক আছে। তো যাতে এই করে একক নাগরিকত্ব করেও এত সমস্যা, দ্বি-নাগরিকত্ব করলে তো মানে একদম শেষ হয়ে যেত। তো মোদ্দা কথা কেন ভারতের যে জাতীয় সংহতি আর ঐক্য বজায় রাখার জন্যই আমাদের এই নাগরিকত্ব ব্যাপারটা দেওয়া হয়েছিল, সিঙ্গেল সিটিজেনশিপ দেওয়া হয়েছিল, ঠিক আছে। এটা আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার এবার আমাদের ভারতের নাগরিকত্বের বিভিন্ন যে আর্টিকেল গুলো রয়েছে সেই আর্টিকেল গুলো এখানে পড়তে হবে। 5 থেকে শুরু করে 11 পর্যন্ত আমাদের আর্টিকেল রয়েছে, সেই আর্টিকেল গুলো কি বা এগুলো সেগুলো আমাদের পড়তে হবে। দেখো প্রথম আর্টিকেল কি বলেছে, যে ভারতের সংবিধান কার্যকরী হওয়ার সময় নাগরিকত্ব সংক্রান্ত বিষয়, যে বলা হয়েছে যখন আমাদের সংবিধান কার্যকরী করা হয়েছিল, কবে হয়েছিল 26শে জানুয়ারি 1950, সেই সময় যে বিষয়গুলো বলা হয়েছিল যে এই বিষয়গুলো ভারতের নাগরিকত্বে থাকবে, সেইগুলো আমাদের আর্টিকেল 5 এর মধ্যে রয়েছে। তাহলে যদি বলা হয় যে সংবিধান কার্যকরী করার সময় নাগরিকত্বের বিষয়গুলো কোন আর্টিকেলে বলা রয়েছে, আর্টিকেল 5 এ বলা রয়েছে, 5 নম্বর আর্টিকেলে বলা রয়েছে। সেখানে অনেক কিছু জিনিস বলা রয়েছে, আমি একটু আলোচনা করছি, খুব বেশি জানতে হবে না। তোমাদের যদি খাতা থাকে খাতায় নোট করো, কারণ মানে পিডিএফ এ আমি ইচ্ছে করে দিইনি, কারণ পিডিএফ এ যদি আমি দিতে যাই অনেক বড় হবে, মাথা খারাপ হয়ে যাবে। এটা এতটুকু পড়লেই হবে, তবে আমি একটু আলোচনা করে দেবো, তোমরা যদি চাও খাতায় নোট ডাউন করতে পারো, ঠিক আছে। আর যদি মনে করো যে শুনলেই হবে তাহলেই হবে, কোনো সমস্যা নেই। তো আর্টিকেল 5 এর মধ্যে বিভিন্ন সাব ক্লজ আছে। একটু আস্তে আস্তে বলেন স্যার, একটু হ্যাঁ তাড়াহুড়ো বলা হচ্ছে, লিখতে হ্যাঁ পারছি না। আচ্ছা ঠিক আছে, মানে এটা এমনি শুনবে, শোনার পরে তোমার এক লাইন যদি মনে হয় কিছু লেখার হালকা লিখবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এটা জাস্ট বোঝার মতো, যে যখন সংবিধান কার্যকরী হয়েছিল তখন আমাদের সিটিজেনশিপে বলা হয়েছিল কি আর্টিকেল 5 এর এ, সেখানে সিম্পলি কি বলা হয়েছে, বলেছে কোনো ব্যক্তি যদি ভারতে জন্মগ্রহণ করে, ঠিক আছে, কোনো ব্যক্তি ভারতে জন্মগ্রহণ যদি করে, জন্মগ্রহণ করলেই, ঠিক আছে, ভারতে তুমি যদি জন্মগ্রহণ করো, জন্মগ্রহণ করলেই তুমি ভারতের নাগরিকত্ব পাবে। খুব সিম্পল কথা বলা ছিল। এবার এতে বলেছে যে আর্টিকেল 5 এর এতে বলে দিয়েছিল যে ভারতে যদি বাই বর্ন তুমি যদি ভারতে জন্মগ্রহণ করো তাহলে ভারতের নাগরিকত্ব হয়ে যাবে। এবার এই কথা বলা আছে, তো এই জন্য কি হয়েছে, লোক প্রেগনেন্ট হচ্ছে বাংলাদেশে, ডেলিভারি করছে ভারতে এসে, তাহলে সঙ্গে সঙ্গে ভারতের নাগরিকত্ব পেয়ে গেছে। এরকমও ব্যাপার হয়েছে, প্লেনে করে সে বাংলাদেশ থেকে পাকিস্তান যাচ্ছে, মাঝখানে প্লেনের মধ্যে তার ডেলিভারি হয়ে গেছে, এবার সেই সময় ইন্ডিয়ান এয়ারে ছিল, সেই জন্য সে ভারতের নাগরিকত্ব পেয়ে যাবে। তো এই ধরনের বহু গন্ডগোল কিন্তু হয়ে গেছিল, সেই কারণে এটা কিন্তু এখন আর নেই, এই জন্য এগুলো পরিবর্তন হয়ে গেছে। কিন্তু একটা সময় এটা ছিল যে ভারতে জন্মগ্রহণ করলেই তুমি ভারতের নাগরিকত্ব পেয়ে যাবে, এটা প্রথম আর্টিকেল 5 এর এতে বলা হয়েছে। এখন কিন্তু এগুলো চেঞ্জ হয়ে গেছে, শর্ত আছে, শর্ত একটা অনুযায়ী। প্রশ্ন ছিল স্যার। নিশ্চয়ই নিশ্চয়ই বলো। স্যার, আপনি যে বাই বার্থে নাগরিকত্বের কথা বললেন, যদি একটা বাচ্চা শিশু জন্মগ্রহণ করলো, সে নাগরিকত্ব পেলো, বাবা মায়ের নাগরিকত্বটা কি হবে? তাদের না, তারা পাবে না, তারা তারা নাগরিকত্ব পাবে না, সেই শিশুটা পাবে, তার বাবা মা তখন হচ্ছে। এবার এখানে একটা কথা তোমাদের একটু বলে দিই, খুব ভালো তুমি একটা প্রশ্ন করেছো, তাহলে তার বাবা মার কি হবে। এবার এখানে একটা কনসেপ্ট আছে যেটা তোমাদের আমি বলবো, সেটা হচ্ছে মাইনর কনসেপ্ট, ঠিক আছে। মাইনর বলে একটা কনসেপ্ট আছে, মানে তোমরা জানো, সাপোজ ধরো তোমার হচ্ছে মানে তোমার বাবা, ঠিক আছে, তোমার বাবার হচ্ছে সাপোজ ধরো 10 কোটি টাকার সম্পত্তি বা রয়েছে। এবার তুমি হয়েছে একটা লাফাঙ্গাবাজ ছেলে, ঠিক আছে, তুমি সবকিছু মোটামুটি উড়িয়ে দিবে, সেই জন্য তোমার বাবা কি করেছে, তোমাকে কিছু না দিয়ে তোমার যে ছেলে তাকে তার নামে সবকিছু সম্পত্তি লিখে দিয়ে চলে গেছে, ঠিক আছে। এবার তাহলে কি তোমার ছেলে সঙ্গে সঙ্গে মালিক হয়ে গেল? হবে না। এবার তোমার ছেলের বয়স তখন ধরো 2 বছর, 2 ইয়ার্স, তাহলে তোমার ছেলে কি সঙ্গে সঙ্গে মালিক হয়ে যাবে বা সম্পত্তি সে তখন অ্যাক্সেস করতে পারবে? সে যা বলবে তাই হবে না, একদম নয়। তোমার ছেলে তখন মাইনর হিসেবে থাকবে। মাইনর মানে তখন তুমি 18 বছর পর্যন্ত তুমি হবে তার লিগ্যাল গার্ডিয়ান।
18 বছর পর্যন্ত তুমি যা ডিসিশন নেবে তাকেই হবে। তার মানে এই নয় যে তুমি বিক্রি করবে এ করবে, সেরকম নয়। তোমার ওপর তোমার দায়িত্ব হবে যাতে সেই শিশুটা 18 বছর পর্যন্ত যেন বড় হয়। তার জন্য তোমার যতটুকু খরচ করার দরকার সেভাবে তুমি করতে পারবে, সেই ব্যাপার। অর্থাৎ কোনো ব্যক্তি যদি নাগরিকত্ব পায়, তাহলে সে যদি 18 বছরের কম হয়, সে তখন মাইনর হিসেবে হবে, আর তার যে পিতা মাতা তখন তার মানে কেয়ারটেকারের মতো হিসেবে কাজ করবে। তারা নাগরিকত্ব পাবে না, কিন্তু তাদের দায়িত্ব থাকবে তার শিশুর মানুষ করা। তাহলে কোনো ব্যক্তির হয়তো এইভাবে জন্ম হয়ে গেল, জন্ম হলে সে ভারতের নাগরিকত্ব পেল, কিন্তু তার বাবা মা কিন্তু পাবে না। 18 বছর হয়ে যাওয়ার পরে তার বাবা মা যেই দেশের নাগরিক তাকে সেই দেশে চলে যেতে হবে। আর বাচ্চার কাছে তখন অপশন থাকবে যে সে ভারতে থাকতে চাইলে ভারতে থাকতে পারে, আর অন্য যে কোনো জায়গায় থাকলে যে কোনো জায়গায় থাকতে পারে, কোনো সমস্যা নেই। বুঝতে পারলাম? ক্লিয়ার আশা করি। হ্যাঁ স্যার। ওকে, তাহলে এটা ছিল, পরে এটাকে পরিবর্তন করা হয়েছে। এবার তার সাথে সাথে ভারতের নাগরিকত্ব দেখো, জন্মগ্রহণ যারা করেছিল তারা তো নাগরিকত্ব পেয়ে গেল। এবার অনেকে এরকম ছিল যারা কিন্তু ভারতে মানে জন্মগ্রহণ করেনি, কিন্তু যেমন অ্যাংলো ইন্ডিয়ানদের মধ্যে হয়তো তার বাবা ভারত মানে মা ভারতীয় ছিল কিন্তু বাবা ভারতীয় ছিল না, ঠিক আছে? তাহলে সে কি হবে? তার জন্য বলা ছিল আর্টিকেল 5B। সেখানে কি বলা হয়েছে যে যে ব্যক্তি জন্মগ্রহণ করেছে তার পিতা বা মাতার যদি যে কেউ একজন, তার যদি আইদার পিতা, কারো যদি পিতা বা মাতা যে কেউ একজন যদি ভারতে জন্মগ্রহণ করে, তাহলেই সে ভারতের নাগরিকত্ব পাবে। যেমন 5A তে বললো সে যদি ভারতে জন্মগ্রহণ করে তাহলে সে ভারতের নাগরিকত্ব পাবে। আবার অনেকের আছে যার বাবা মা ভারতে জন্মগ্রহণ করেছিল কিন্তু সে ভারতে জন্মগ্রহণ করেনি, মানে 1947 সালে বা যখন ভারত স্বাধীন হলো তখন অনেকে হয়তো চলে গেছিল, ধরো পাকিস্তানে চলে গেছিল, ইংল্যান্ডে চলে গেছিল, যে কোনো একজন জায়গায় চলে গেছিল। তার বাবা মা ভারতে জন্মগ্রহণ করেছিল কিন্তু সেই বাচ্চাটা সেখানে যে জন্মগ্রহণ করেছে, ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছে, তাহলে সে যদি মনে করে যে সে ভারতের নাগরিকত্ব চায়, তাহলে সে কিন্তু আসতে পারে। কেন? তার পিতা বা মাতার যে কেউ একজন যদি ভারতে জন্মগ্রহণ করে থাকে সে ভারতের নাগরিকত্ব পেতে পারে। এটা আর্টিকেল 5B তে ছিল, এটা এখনো রয়েছে। মানে তার যদি পিতা মাতা বা তার যদি প্রপিতামহ মাতা পিতামহ কেউ যদি থাকে, যে কেউ তাহলে পেতে পারে, এটা এখনো আছে উত্তরাধিকারী সূত্রে, আমি একটু পরেই বলছি। এভাবে কিন্তু নাগরিকত্ব পাওয়া যায়, কোনো সমস্যা নেই। আরেকটা ছিল আর্টিকেল স্যার 5। বলো স্যার বলো, একটা হ্যাঁ কথা বলো। ছিল। নিশ্চয়ই নিশ্চয়ই বলো। উম, স্যার এখন দেখছি মানে ম্যাক্সিমাম অনেকে কি করছে মানে স্টেটসে ইউনাইটেড স্টেটসে ওখানে গিয়ে প্রেগনেন্সি নিচ্ছে বা বেবি আসছে ইস্যু হচ্ছে বাহ ওখানে বাবা, খুব ভালো ওখানকার কথা, নাগরিকত্ব পাওয়ার জন্য। খুব ভালো কথা বলেছো, গ্রিন কার্ড, তাই তো? হ্যাঁ এটাকে বলে গ্রিন কার্ড। হ্যাঁ হ্যাঁ ওখানকার নাগরিকত্ব পাওয়ার জন্য মানে এটা কি এই কারণে যে ওখানে বেবি হলে ওখানের বেবিদের সমস্ত রকম দায়িত্ব সরকার নিয়ে নেয় এই কারণে কি? আচ্ছা, একটু বুঝিয়ে দিচ্ছি গ্রিন কার্ড কনসেপ্টটা কি। সাপোজ ধরো তোমার মনে হচ্ছে যে তুমি আমেরিকার সিটিজেনশিপ চাইছো। এবার আমেরিকায় গিয়ে যদি বলো ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে, স্যার একটা সিটিজেনশিপ চাই, সে কি দিয়ে দেবে? নিশ্চয়ই দেবে না। তাহলে তোমাকে দেখে বলতে হবে যে তুমি কি কজে সেখানে যাচ্ছ। তুমি গেলে সেখানে হয়তো কাজের জন্য গিয়েছো, ভিসা পেয়েছো, যেখানে 1 বছরের ভিসা আছে, তুমি সেখানে গেলে। এবার সেখানে যাওয়ার পরে তুমি চাইছো আমেরিকার সিটিজেনশিপ পেতে, তুমি পাচ্ছ না। তুমি কি করতে পারো? সেখানকার কোনো মহিলা বা পুরুষের সাথে তুমি বিয়ে করতে পারো। তুমি যদি মহিলা হও সেখানকার কোনো লোকের সাথে তুমি বিয়ে করলে, বা তুমি যদি মহিলা হও সেখানকার পুরুষের সাথে, বা কোনো যদি পুরুষ হও সেখানকার কোনো মহিলার সাথে তুমি বিয়ে করলে। ভালো কথা। বিয়ে করার পরে তোমাকে একটা টাইম পিরিয়ড থাকবে, যে তুমি যখন বিয়ে করে তারপরে সেখানে অ্যাপ্লাই করলে যে আমি এখানে ম্যারেজ করেছি, তাহলে যেহেতু আমি ম্যারিড হিসেবে এখানে আছি, তো সেই জন্য আমাকে নাগরিকত্ব দেয়া হোক। তারা তোমাকে একটা টাইম পিরিয়ড দেবে। সেটা অনেক ক্ষেত্রে 6 মাস হয়, অনেক ক্ষেত্রে 1 বছর হয়, অনেক ক্ষেত্রে 2 বছরও হয়ে থাকে, ঠিক আছে? তো সেই 2 বছর ম্যারেজের পরে তোমাকে 2 বছর সেখানে তার সাথে থাকতে হবে। এবার ওখানের ব্যাপারটা একটু অন্যরকম, যে কোনো সময় তোমার ঘরে কেউ ভিজিটে চলে আসতে পারে। ওখানে এরকম নয় যে আগে থেকে খবর দিয়ে দেবে এই যাচ্ছে তোর ঘরে ভিজিটে। ওরা কিন্তু যে কোনো সময় এসে তোমার ঘরে ভিজিট করতে পারে, যে হ্যাঁ তুমি আছো কি না নেই, ঠিক আছে? যে তুমি অন্য জায়গায় আছো না কি পাশাপাশি খবর নেওয়া, ওরা কিন্তু ভিজিট করে। ঠিক আছে, আমেরিকার ব্যাপারটা অন্যরকম। তো সেখানে দেখলো তুমি তার সাথে 6 মাস বা 1 বছর বা 2 বছর আছো কিনা, তারা যে কোনো সময় যদি কনফার্ম হয়, তাহলে 2 বছর পরে তোমাকে নাগরিকত্ব দিয়ে দেবে। ব্যাস, নাগরিকত্ব পেয়ে যাওয়ার পরে তুমি তাকে ডিভোর্স দিয়ে দেবে, কোনো সমস্যা নেই। এবার তুমি সেখানে থাকো, কোনো সমস্যা নেই, এইভাবে তুমি নাগরিকত্ব পেয়ে যাবে। এবার এই জন্য
অনেকে কি করে এরকম কন্ট্রাকচুয়াল ম্যারেজ করে, যে তুমি হয়তো কোনো একজন আমেরিকান কোনো একজন মহিলার সাথে বা পুরুষের সাথে কথা বললে যে আমি আমেরিকার নাগরিকত্ব চাই, তুমি আমার সাথে 2 বছর কন্ট্রাক্টে থাকতে হবে বা 1 বছর কন্ট্রাক্টে থাকতে হবে বিয়েতে, তো তারপরে আমি তোমাকে $এত দিয়ে দেবো। না সে স্যার, বললো ঠিক আছে। আমি সেটার কথা বলছি না, কিন্তু আমি বলছিলাম যে মানে এখান থেকে ম্যারেজ করেই যাচ্ছে, মানে দুজনে হাজবেন্ড ওয়াইফ দুজনেই ইন্ডিয়ান, হ্যাঁ, হ্যাঁ, তারা কোনো কাজের কারণে ওখানে যাচ্ছে, হ্যাঁ, সে তো তারপর হবে। ওখানে গিয়ে ইস্যু হচ্ছে, সেটার কথা হ্যাঁ, বলছিলাম। তো হবে তো সে তাহলে তো সে ভালোভাবেই হবে। তাহলে সে বাচ্চার যদি সেখানে জন্ম হয়, হ্যাঁ, সে তো হবে, তো সে তো আরামসে হবে। হ্যাঁ। তার তো কোনো সমস্যা নেই, সে তো নর্মাল ব্যাপার। তোমার হাজবেন্ড ওয়াইফ তারপরে বা সে যখন আবার ইন ফিউচার ইন্ডিয়ায় আসবে, তখন সে ইন্ডিয়ার নাগরিকত্ব অ্যাপ্লাই করতে হবে। বা এখন 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 নাগরিকত্ব, মানে এখন নাগরিকত্ব যে খলমকুচির মতো নয় যে এসে বললে দাও তুমি পেয়ে যাবে, সেরকম নয়। হ্যাঁ, এখন নাগরিকত্ব তোমাকে অ্যাপ্লাই করতে হবে, তোমার যে কোনো পদ্ধতি। তোমার বাবা মা যদি ভারতীয় হয়েও থাকে, তোমাকে নাগরিকত্ব পেতে হলে অ্যাপ্লাই করতে হবে। তারপরে সংসদ বা পার্লামেন্ট ডিসাইড করবে যে তোমাকে দেওয়া হবে কি হবে না। আগে খলমকুচির মতো দেওয়া হতো, এখন দেওয়া হয় না। কি বলছি বোঝা গেছে? এখন তুমি যদি এসে চাও, তাহলে তোমাকে হ্যাঁ। নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে হবে। হুম, না হলে তোমাকে দেবে না। আচ্ছা, এবার 5-এর কি বলা হয়েছিল? 5-এর বলা হয়েছে এরকম অনেক ব্যক্তি আছে, সে জন্মায়নি ভারতে, তার বাবা মার কেউ ভারতীয় নয়, তাহলে কি সে ভারতে বসবাস করতে পারবে না? পারবে। তাহলে কোনো ব্যক্তি যদি ভারতে, মানে তার যদি কোনো রিলেটিভ ভারতে না থাকে, তাহলে সে যদি অন্তত মিনিমাম 5 বছর, মিনিমাম, ঠিক আছে, মিনিমাম 5 বছর ভারতে থাকে, তারপরে সে ভারতের নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে? যদি ভারতে নাও জন্মগ্রহণ করে, তাহলে ভারতে যদি 5 বছর সে বসবাস করে, তাহলেও সে থাকতে পারে। এগুলো কিন্তু যখন সংবিধান কার্যকরী হয়েছিল তখন ছিল, এখন কিন্তু এরকম ব্যাপার নেই। এখন অনেকটা পরিবর্তন হয়ে গেছে। ঠিক আছে? এই তিনটের মধ্যে স্যার বলো বলো বলো। হুম। স্যার বলছি তাহলে 10 বছর নাগরিকত্ব অর্জন করার জন্য 10 বছর মানে ভারতে থাকতে হবে, এটা কাদের ক্ষেত্রে? আচ্ছা, এই যে আমি প্রথমেই কথাটা বলার পরে কি বললাম, এগুলো সব আর্টিকেল 5-এ ছিল যখন সংবিধান কার্যকরী হয়। এখন পরিবর্তন হয়ে গেছে, আমি এখন পড়াচ্ছি কোন পদ্ধতিতে 10 বছর হয়, কোন পদ্ধতিতে 12 বছর হয়, সেটা আমি একটু পরে পড়াচ্ছি। এখন কি আছে বলছি, এগুলো আমি বলছি আগে ছিল, যে ভারতে জন্মগ্রহণ করলেই আচ্ছা হবে। কি বলছি বোঝা গেছে? এটা আগে ছিল, এটা কিন্তু এখন নেই। এখন 5 বছরে তোমাকে দেবে না, এখন অন্য ব্যাপার আছে। হুম, 5 বছরে হয়েছে, সেটা কি ব্যাপারে হয়েছে, কিসের জন্য আমি বলছি। তাহলে যখন সংবিধান কার্যকরী হয়েছিল তখন এই তিনটে বিষয় ছিল। ভারতে জন্মগ্রহণ করলেই ভারতীয়, তোমার পিতামাতার কেউ যদি ভারতে থাকে তাহলে তুমি ভারতের নাগরিকত্ব পাবে, না হলেও 5 বছর তুমি যদি ভারতে থাকো তাহলে তুমি ভারতের নাগরিকত্ব পাবে। এই তিনটে কেস তখন ছিল। ঠিক আছে? এবার আর্টিকেল 6, 6 নাম্বার আর্টিকেল কি বলছে? 6 নাম্বার আর্টিকেল বলছে পাকিস্তান থেকে ভারতে আগত ব্যক্তিদের নাগরিকত্ব প্রদান। আচ্ছা, তো পাকিস্তান থেকে ভারতে যেসব ব্যক্তিরা আসছে তাদের ব্যাপারটা নাগরিকত্ব কি, তো এখানে বলা রয়েছে যে কোনো ব্যক্তি যদি পাকিস্তান থেকে ভারতে আসে, যখন ভারত ভাগ হয়েছিল তখন আমরা দেখেছি যে পাঞ্জাবের ওই পোর্শন থেকে অনেক লোক ভারতে এসেছে, বাংলাদেশের পোর্শনে যারা ছিল তারা ভারতে এসেছে। তো সেই সময় যারা, যখন ভারত স্বাধীন হয়েছে, সেই সময় যারা পাকিস্তান থেকে ভারতে এসেছে, তখন পাকিস্তান বলতে বাংলাদেশকেও কিন্তু ইনক্লুডেড করা হচ্ছে। তাহলে সেই সময় কোনো ব্যক্তি যদি পাকিস্তান থেকে ভারতে চলে আসে এবং তাদেরকে একটা ডেট দেওয়া হয়েছিল যে যে কোনো ব্যক্তি 1948 সালের 19 জুলাই, মানে যেদিন সংবিধান ঘোষণা করা হয়েছিল 19 জুলাই 1947 সালে, তো তারপরে 1 বছরের মধ্যে যখনই ঘোষণা করে দিয়েছে পার্টিশন, তো তা 1 বছরের মধ্যে যেসব ব্যক্তি ভারতে চলে এসেছে তাদেরকে ভারতের নাগরিকত্ব দিয়ে দেওয়া হবে, কোনো সমস্যা নেই। আর্টিকেল 6-এর মাধ্যমে বলা হয়েছে যে সেই সব ব্যক্তি যারা এই ডেটের মধ্যে ভারতে চলে এসেছে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। ঠিক আছে? এরপর বলা রয়েছে যে যারা, এবার অনেকে হয়তো দেখো 1948 সালে আসেনি, ওরকম হতে পারে যারা 1948 সালে ভারতে আসেনি, তারা ভাবছে যে একটু অপেক্ষা করি, কয়েক বছর কয়েকদিন পরে যাব। তো তাদের জন্য একটা টাইম দেওয়া হয়েছে যে লাস্ট ডেট 1950 সালের 26 জানুয়ারি। তো তার আগে যারা এসেছে তাদেরকে কি করতে হবে, নাম রেজিস্ট্রেশন করতে হবে যে বাবু আমরা 1948 সালে তো আসিনি, 1950 সালে 26 জানুয়ারির আগে আমরা চলে এসেছি, তো আমাদের নাম নথিভুক্ত আমরা করছি,
তাদেরকে বিবেচনা করে দেখা হবে যে তাদেরকে নাগরিকত্ব দেয়া হবে কি হবে না। ঠিক আছে, মানে মুদ্রা কথা, তুমি যদি 1948 সালের 19শে জুলাইয়ের মধ্যে যারা যারা চলে এসেছে তাদেরকে এমনি দিয়ে দেওয়া হবে, হ্যাঁ তুমি এসে গেছো ওকে। কিন্তু যারা আসেনি তাদেরকে একটা লাস্ট ডেট দেওয়া হয়েছে যে 1950 সালের 26শে জানুয়ারির মধ্যে আসো, নিজের নাম নথিভুক্ত করো, তারপর আমরা বিবেচনা করব যে তোমাদের নাগরিকত্ব দেওয়া হবে কি হবে না। ঠিক আছে, তো বেশিরভাগ ক্ষেত্রে দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এরকম একটা টাইম ছিল। তো পাকিস্তান থেকে ভারতে আসা, পাকিস্তান মানে ইনক্লুডেড বাংলাদেশ, কিন্তু নট অনলি পাকিস্তান। ঠিক আছে, তো এইভাবে নাগরিকত্ব প্রদান করা হয়েছিল আর্টিকেল 6 এর মাধ্যমে। তো আর্টিকেল 6 বলেছে যে পাকিস্তান থেকে আগত ব্যক্তিদের নাগরিকত্ব প্রদানের আর্টিকেল হচ্ছে আর্টিকেল 6। আর্টিকেল 7 কি বলেছে? ভারতের যেসব অংশ বর্তমানে পাকিস্তানের অংশ, সেই সব অঞ্চলের মানুষদের ভারতের নাগরিকত্ব প্রদান সম্পর্কে বিষয়। এবার অনেক এরকম ব্যাপার রয়েছে যে যারা কি করেছে, ভারতে ছিল, যখনই বলেছে পাকিস্তান হবে তারা পাকিস্তানে চলে গেছে। তো এই জন্য এখানে দেখো ইংলিশটা লক্ষ্য করো, ভালো বুঝতে পারবে কি লেখা আছে। আর্টিকেল 7 কি বলছে? মাইগ্রেটেড টু ইন্ডিয়া, মানে ইন্ডিয়ার দিকে সে মাইগ্রেট করে এসেছে। ঠিক আছে, আর একটা বলেছে মাইগ্রেন্টস টু পাকিস্তান, মানে যারা পাকিস্তানে চলে গেছে। তাহলে এখানে খুব সিম্পল ভাবে একটা জিনিস পার্থক্য দেওয়া আছে, বুঝতে পারছো? যে আর্টিকেল 7 বলছে যে যারা পাকিস্তানে, মানে পাকিস্তান থেকে ভারতে এসেছে, তাদেরকে নাগরিকত্ব দেওয়া হচ্ছে আর্টিকেল 6 এর মাধ্যমে। আর যারা ভারত থেকে পাকিস্তানে চলে গেছে, তাহলে তাদের নাগরিকত্ব চলে যাচ্ছে। কেউ যদি পাকিস্তানে যায় তাহলে কি ভারতের নাগরিকত্ব থাকবে? নিশ্চয়ই না। তাহলে কোনো ব্যক্তি যারা পাকিস্তানে চলে গেছে, ঠিক আছে, যারা চলে গেছে তারা কিন্তু আর নাগরিকত্ব পাবে না, মুদ্রা কথা। তো তাদেরও ডেট দেওয়া আছে 1948 সালের 19শে জুলাই, সেম ডেট 1948, 19শে জুলাই। এই ডেটে মধ্যে যারা ভারত থেকে চলে গেছে, এই ডেটের এতে, তো যে কোনো ব্যক্তি যারা ভারত থেকে চলে গেছে, তো তাদেরকে কিন্তু আর নাগরিকত্ব দেওয়া হবে না। পরে কেউ যদি এসে বলে যে আমার ভুল হয়ে গেছে, আমি চলে গেছিলাম এসে, তাহলে আর হবে না। তাহলে চলেও যদি যায় এই ডেটের মধ্যে ফিরে আসতে হবে। এবার যারা হয়তো ফিরে এসেছে 1950 সালে 26শে জানুয়ারির মধ্যে, তাদেরকে বিবেচনা করা হয়েছে দেওয়া হবে কি হবে না। তারপরে যদি আসছে তাহলে আর কোনো ব্যাপার নেই, তাদের জন্য প্রসেস ক্লোজড, অ্যাপ্লিকেশন ক্লোজড। ওকে, এবার আর্টিকেল 8। আর্টিকেল 8 বলছে ভারতের বাইরে বসবাসরত ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিদের বিশেষ নাগরিকত্ব প্রদানের ব্যবস্থা। মানে ভারতীয় বংশোদ্ভূত কথাটা আমরা জেনেছি, পিপল অফ ইন্ডিয়ান অরিজিন, POI, পিপল অফ ইন্ডিয়ান অরিজিন, ভারতীয় বংশোদ্ভূত। এই কথাটা আমরা পড়েছি, তো ভারতীয় বংশোদ্ভূত অনেকেই আছে, মানে যাদের বাবা মা বা যে কেউ একজন, দাদু দিদা যে কেউ একজন ভারতে জন্মগ্রহণ করেছিল, তো তারা হচ্ছে ভারতীয় বংশোদ্ভূত। তো তারা যদি ভারতে এসে নাগরিকত্ব পেতে চায়, তাদেরকে যে মানে দেওয়ার ব্যবস্থা, সেটা আর্টিকেল 8 এর মাধ্যমে দেওয়া রয়েছে। ঠিক আছে, এখনো যদি চায় ভারতীয় বংশোদ্ভূত, ওরকম আছে তার দাদু বা দাদুর বাবা, সেও হয়তো ভারতে জন্মগ্রহণ করেছিল। এবার ভারতীয় বংশোদ্ভূতদের কেন ভারতীয়রা একটু বেশি প্রেফার করে, দেখবে অনেকে এনআরআই, এনআরআই কথাটা শুনেছো? এনআরআই, POI, এনআরআই কথাটা শুনেছো তো? এনআরআই আর POI এর মধ্যে একটু পার্থক্য আছে, আমি বোঝাবো। এনআরআই কথাটা শুনেছো? নন রেসিডেন্সিয়াল অফ ইন্ডিয়ান, শুনেছো তো এনআরআই না হ্যাঁ শুনেছো? স্যার শুনেছি। হ্যাঁ, স্যার তো আগে সিনেমাগুলোতে খুব বেশি এই নামটা শুনতাম। এনআরআই কথাটা শুনেছো বেশি। এখনো দেখবে বলে এনআরআই ছেলে আছে, এরকম বিয়ের জন্য সবচেয়ে বেশি দেখে, কারণ বিয়ে করলে বিদেশে যাবে। আচ্ছা যাই হোক, এবার একটা জিনিস মনে রাখবে, কেউ যদি ভাবে যে আমি মানে মানে বিয়ে করে বিদেশে চলে যাব, তাহলে সেখানে লাইফস্টাইল খুব ভালো, তাহলে খুব ভুল ভাবছো। ঠিক আছে, অনেক বেশি ভুল ভাবছো। যেটা তুমি দেখো, এখানে তোমার ঘরে কাজের লোক বলে একটা বিষয়বস্তু আছে। তুমি আমেরিকায় যাবে বা যারা এনআরআই থাকে, যারা বড় বড়, তারা ঘরে কাজের লোকও রাখতে পারে না, কারণ এত টাকা তারা ডিমান্ড করে, এত টাকা তাদেরকে দিতে হয়, তোমার সেখান দিয়ে পেছন ফেটে যাবে। ঠিক আছে, সেখানে নিজের বাসন নিজে ধোবে, নিজের ঘর নিজে মুছবে, নিজের গাড়ি নিজে চালাবে। ঠিক আছে, তুমি সেখানে দুদিনে তোমার হালাত খারাপ হয়ে যাবে। ওই জন্য যারা গিয়েছে তারা কিন্তু, তুমি হ্যাঁ একদম যদি সেই বিশাল বড় লোক হও, মানে তোমার বাবা যদি শাহরুখ খান হয়, ঠিক আছে, তোমার বাবা যদি মুকেশ আম্বানি হয়, তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু সাধারণ যারা চাকরি পেয়ে হয়তো ভেবেছে আমেরিকায় গিয়ে সেটেল হয়ে যাব, তো তারা জীবনে অনেক বাঁশ খেয়েই গেছে বা আবার ইন্ডিয়াতে ঘুরে চলে আসছে। ঠিক আছে, তো স্বপ্নটা দেখাটা কমই ঘোরাটাই ভালো।
তো তারা যদি চায় তাহলে আমাদের যে ভারতের যে দূতাবাস আছে, দূতাবাস জানো এম্বাসি, দূতাবাস, এম্বাসিতে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। এম্বাসি জানো দূতাবাস জিনিসটা কি, না জানো না? তাহলে আমি এক্সপ্লেন করবো। স্যার বলে দিন জানি না দূতাবাস স্যার। আচ্ছা দেখো, সাপোজ তোমাদের একটা উদাহরণ দিচ্ছি, তাহলে বুঝতে পারবে যে দূতাবাস জিনিসটা কি। সাপোজ ধরো তুমি ইন্ডিয়ান, তুমি হয়তো আমেরিকায় ঘুরতে গেছো, ঠিক আছে, ভালো, আমেরিকায় ঘুরতে গেছো, খুব সুন্দর কথা। যে আমেরিকায় ঘুরতে গিয়ে তোমাকে কেউ একজন মারতে এসেছে, চুরি করতে এসেছে, তুমি তাকে যাই হোক কিছু একটা চুরি করে ফেলেছো, তুমি আমেরিকায় ঘুরতে গিয়ে সেখান থেকে কিছু একটা চুরি করেছো, ভালো কথা। এবার চুরি করলে তোমাকে তাহলে শাস্তি কে দেবে? আমেরিকা দিবে, কিন্তু দিতে পারবে না। কেন দিতে পারবে না? তার কারণ হচ্ছে তুমি আমেরিকার লোক নয়, জনগণ নয়, ফলে তোমাকে শাস্তি কিন্তু আমেরিকা দিতে পারবে না। বা তুমি গেছো ঘুরতে, সেখানে গিয়ে তোমার পাসপোর্ট হারিয়ে গেছে, তোমার যে পাসপোর্ট আছে সে পাসপোর্টটা তোমার হারিয়ে গেছে, যে কোনো জায়গায় যে কোনো কারণে চুরি করেছো বা হারিয়ে গেছে, বা যাই হোক তুমি একটা ঝামেলায় পড়েছো বিদেশে ঘুরতে গিয়ে, অনেকে ঘুরতে যায়। এবার তুমি যদি বলো তুমি কে, তাহলে তোমাকে যখন সেখানে পুলিশ ধরবে, তোমাকে কি আইডেন্টিটি দেখাবে? তুমি কি তোমার আধার কার্ড বের করে দেখাবে যে সেই যে দেখুন স্যার আমার আধার কার্ড? কানে গোড়ায় বাজিয়ে ঘর পাঠিয়ে দেবে, কারণ সেখানে তো আধার কার্ড বলে কোনো বিষয়বস্তু নেই। তাহলে তুমি তোমার আইডেন্টিটি কি করে দেখাবে? পাসপোর্ট বলে তোমার পাসপোর্ট চুরি হয়ে গেছে, তা তুমি করবে কি করে দেখাবে? ঠিক আছে, এবার তখন তোমাকে কি করতে হবে? ইন্ডিয়ান এম্বাসি রয়েছে, মানে প্রত্যেক দেশের সঙ্গে একটা এম্বাসি থাকে। মানে আমাদের দেশে, ভারতে, আমাদের ইন্ডিয়াতে আমেরিকার এম্বাসি রয়েছে, চীনের এম্বাসি রয়েছে, জাপানের এম্বাসি রয়েছে, তারপর হচ্ছে ধরো হচ্ছে বাংলাদেশের এম্বাসি রয়েছে, দূতাবাস রয়েছে, সব দেশের এম্বাসি রয়েছে। মানে কোনো ব্যক্তি যদি হয়তো জাপান থেকে এসে ভারতে এসে সে হারিয়ে গেছে, বা ভারতে তার পাসপোর্ট হারিয়ে গেছে, সেই ব্যক্তি কি করবে? জার্মানির মানে জাপানের এম্বাসিতে যাবে, ভারতের মধ্যে রয়েছে এম্বাসি, সেখানে গিয়ে বলবে যে আমার এরকম হারিয়ে গেছে। তো জাপানের এম্বাসি কি করবে? জাপান সরকারের সাথে কন্ট্যাক্ট করে দিয়ে বলবে যে এই ব্যক্তি, এর পাসপোর্ট হারিয়ে গেছে, তো এর ব্যবস্থা করে দিন। তারা বললো ঠিক আছে, হারিয়ে গেছে, একে মানে জাপানে পাঠানোর ব্যবস্থা করুন। এবার এই কারণে এম্বাসি থাকে। এম্বাসি মানে বিভিন্ন দেশের সঙ্গে এই যে কমিউনিকেশন বা যোগাযোগ রক্ষার জন্য হয়, ঠিক আছে। তুমি যদি যে বিভিন্ন প্রত্যেক দেশে প্রত্যেকটা দেশের এম্বাসি থাকে বা দূতাবাস থাকে, তো তুমি যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমাকে সেই এম্বাসি যেতে হবে। এই যে তুমি এখান থেকে হয়তো আমেরিকা ঘুরতে গেছো, তাহলে তুমি কি সেখানে গিয়ে 500 টাকার নোট দেবে যে একটু চেঞ্জ দিন তো? বা এই যে লক্ষ্মীর ভান্ডারে 1500 টাকা পেয়েছো, 500 টাকার 3টা নোট নিয়ে আমেরিকা ঘুরতে যাবে? নিশ্চয়ই হবে না। সেখানে 500 টাকার নোট কি নেবে? নিশ্চয়ই না। তাহলে তোমাকে সেই 1500 টাকা দিতে হবে। সেখান থেকে এবার তোমাকে তারা ডলারে তোমাকে কনভার্ট করে টাকা দিবে। তাহলে সেই যে কারেন্সি কনভার্সন, সেটাও দূতাবাসে হবে। এবার বোঝা গেল দূতাবাস বা এম্বাসি জিনিসটা কি? ক্লিয়ার? হ্যাঁ স্যার, বলো। হয়ে গেছে। এবার আর্টিকেল 9 বলছে ভারতীয় ব্যক্তি যদি বিদেশের নাগরিকত্ব গ্রহণ করে তাহলে কি হবে? তার নাগরিকত্ব বিলোপ হয়ে যাবে। এরকম অনেক ব্যক্তি রয়েছে, সে বিদেশে গেছে, বিদেশে গিয়ে সে কি করেছে? না, ইন্ডিয়া ইজ নট গুড ফর আওয়ার, ওই জন্য সে গেল দিয়ে সেই দেশের নাগরিকত্ব নিয়ে নিল। তাহলে যখনই সে সেই দেশের নাগরিকত্ব স্বেচ্ছায় গ্রহণ করবে, আমাদের কি হবে? এখানে তার নাগরিকত্ব সঙ্গে সঙ্গে বিলোপ হয়ে যাবে। তুমি একসাথে দুটো দেশের নাগরিকত্ব রাখতে পারবে না। কিন্তু সব নিয়ম বাবু জনগণের জন্য। সৌরভ গাঙ্গুলি, ঠিক আছে, তার ইন্ডিয়ার সিটিজেনশিপও হ্যাঁ রয়েছে। স্যার, সৌরভ গাঙ্গুলি, বিরাট কোহলি। বিরাট কোহলি, তারপর আমাদের হচ্ছে প্রিয়াঙ্কা চোপড়া, ঠিক আছে। ওই যে বললাম বাবু, তুমি যত টাকা সরকারকে দিতে পারবে, ইনভেস্ট করবে, তোমার জন্য আইন আলাদা, সবার জন্য আইন আলাদা, সাধারণ মানুষের জন্য আইন আলাদা, সেলিব্রিটির জন্য আইন আলাদা। সৌরভ গাঙ্গুলির ইন্ডিয়ার সাথে সাথে অস্ট্রেলিয়ার সিটিজেনশিপ রয়েছে, অক্ষয় কুমারের ইন্ডিয়ার সাথে সাথে কানাডা সিটিজেনশিপ রয়েছে, বিরাট কোহলির ইন্ডিয়ান সিটিজেনশিপের সাথে সাথে ইউকের সিটিজেনশিপ রয়েছে, আরো একাধিক দেশের রয়েছে, ঠিক আছে। তাহলে ব্যাপারটা হচ্ছে সেই দেশ তোমাকে নাগরিকত্ব তখনই দেবে যখন তুমি সেই দেশের জন্য কিছু ইনভেস্টমেন্ট করবে। তোমার কাছে যদি অনেক টাকা থাকে, তুমি অস্ট্রেলিয়া গিয়ে বলো যে আমি আপনাদের ইকোনমির জন্য ব্যবসা করছি, সেখানে আমি 500 বিলিয়ন, মানে যাই হোক $500, মানে ধরো 2 মিলিয়ন ডলার ইনভেস্ট করবো। তারা বলবে হ্যাঁ আসুন আসুন, বলে তাহলে আমার কি করব? নাগরিকত্ব দিতে হবে, সিটিজেনশিপ। বলে হ্যাঁ হ্যাঁ নিন না, কোনো সমস্যা নেই, আমাদের ঘরের জিনিস তো, আমাদের খেতেই হয় তো নাগরিকত্ব, ধরুন, ধরিয়ে দেবে, ঠিক আছে। কিন্তু সাধারণ মানুষ চাইলে তারা হবে না। কি হলো বুঝে গেছে? ওই জন্য বাবু তুমি টাকা দিলে, তোমার টাকা থাকলে তুমি আইনের ঊর্ধ্বে যাবে।
ঠিক আছে, কোনো চাপ নেই। তো সাধারণ মানুষের জন্য যে কোনো একটা নাগরিকত্ব গ্রহণ করলে আরেকটা চলে যাবে। ঠিক আছে, এবার আর্টিকেল 10 বলছে যেসব সংসদ কর্তৃক নাগরিক রূপে স্বীকৃত, কোন সংসদ বলেছে যে এই তুমি ক্রাইটেরিয়া করলে নাগরিক থাকবে, তাহলে সংসদ কি করবে, যে সংসদ কর্তৃক নাগরিক রূপে স্বীকৃত ব্যক্তিদের নাগরিকত্ব বজায় থাকে। মানে যেসব সংসদ যেসব জিনিস অনুযায়ী কেউ যদি নাগরিকত্ব থাকে তার, সেটা কিন্তু সব অবস্থাতেই থাকবে। সব অবস্থা বলা ভুল, যেই স্বীকৃত ব্যক্তিদের নাগরিকত্ব বজায় থাকবে আর্টিকেল 10 এর মাধ্যমে, মানে কন্টিনিউয়েশন অফ দা রাইট অফ সিটিজেনশিপ। আর আর্টিকেল 11 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নাগরিকত্ব দেওয়া, প্রদান করা বা বিলোপ করার সমস্ত আইন প্রণয়ন করবে ভারতের সংসদ। সংসদ যদি মনে করে পরিবর্তন করতে পারবে। এরকম আমাদের পার্লামেন্ট নাগরিকত্ব আইনকে এরকম অনেকবার 6 বার সংশোধন হয়েছে। ঠিক আছে, প্রথমবার 1955-তে হয়েছে, তার পরিবর্তন হয়েছে প্রথমবার পরিবর্তন হয়েছিল 1986-এ, তারপরে 1992-তে, তারপরে 2003-এ, 2005-এ, 2015, 2019, লাস্ট 2019-এ হলো। কি হলো আমি আলোচনা করছি। আচ্ছা আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে তুমি কি ভাবে ভারতের নাগরিকত্ব পাবে। বর্তমানে নাগরিকত্ব পেতে গেলে বাবু তোমাকে কি কর্ম করতে হবে। ঠিক আছে, এখন নাগরিকত্ব পেতে গেলে এই যে প্রথমে বললাম আর্টিকেল 5 অনুযায়ী তোমার জন্মালেই তুমি নাগরিকত্ব পেয়ে যেতে, এখন বাবু আর সেই গল্প নেই। এখন তোমাকে নাগরিকত্ব গ্রহণ করতে হবে। সে নাগরিকত্ব গ্রহণ করার জন্য তোমার কাছে বাবু 5টা পদ্ধতি রয়েছে। ঠিক আছে, 5টা পদ্ধতিতে তুমি নাগরিকত্ব পাবে, আর 3টে পদ্ধতিতে তোমার নাগরিকত্ব বিলোপ হবে। খুব সিম্পল কথা, কিছু না। তো এখানে প্রথম, বর্তমানে এখন আমাদের নাগরিকত্ব অর্জনের বিষয়ের মধ্যে প্রথম রয়েছে বাই বার্থ, জন্মসূত্রে তুমি নাগরিকত্ব পাবে। বলে স্যার এটাই তো আর্টিকেল 5-এ পড়লাম, কিন্তু এখানে পার্থক্য হয়ে গেছে। কি, যে প্রথমে ছিল যে 1950 সালে, এখানে এখন বলা রয়েছে যে তুমি নাগরিকত্ব পাবে কিভাবে। প্রথম কথা, তুমি যদি 1950 সালের 26শে জানুয়ারির পরে ভারতের নাগরিকত্ব মানে ভারতে জন্মগ্রহণ করো, তোমার জন্ম হয়েছে 1950 সালের 26 জানুয়ারি, তারপরে তোমার জন্ম হয়েছে, ঠিক আছে, ভারতে জন্ম হয়েছে, তাহলে তারপরে তুমি কি করবে, নাগরিকত্ব পেয়ে যাবে জন্মসূত্রে, কোনো সমস্যা নেই। প্রথমে যেটা ছিল, ডেট কবে ছিল, 1947 সালের 16ই জুলাই দেওয়া ছিল ভারতে আসা। তো এখন বলা হয়েছে যে না, 1950 সালের 26শে জানুয়ারি সংবিধান কার্যকরী হওয়ার পরে তুমি যদি ভারতে জন্মগ্রহণ করো, ঠিক আছে, তাহলে তুমি মানে নাগরিকত্ব পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এবার পেয়ে যাবে, কিন্তু তার সঙ্গে নয়, তার সঙ্গে তোমাকে দেখতে হবে অবশ্যই কন্ডিশন কি, তোমার যে ফাদার বাবা রয়েছে, ঠিক আছে, তাকে ভারতের নাগরিক হতে হবে। ভারতের যদি নাগরিক না হয় তাহলে কিন্তু হবে না। আর এখন দাদু দিদার কোনো ব্যাপার নেই, জন্মসূত্রে নাগরিকত্ব পেতে গেলে তোমাকে ভারতে তোমার বাবাকে ভারতে জন্মগ্রহণ করতে হবে, অথবা তোমার মাকে, ফাদার বা মাদারের যে কোনো একজনকে ভারতে জন্মগ্রহণ করতেই হবে, না হলে তুমি নাগরিকত্ব পাবে না বাই বার্থ, জন্মসূত্রে। অন্য কোনো ক্রাইটেরিয়া আমি যাচ্ছি না। জন্মসূত্রে নাগরিকত্ব পেতে গেলে ফাদার অথবা মাদারের যে কোনো একজন বা দুজনেই যদি ভারতে জন্মগ্রহণ করে তাহলে তুমি নাগরিকত্ব পাবে। এবার এর ক্ষেত্রে তোমাকে দেখাতে হবে যে তোমার বাবা, ঠিক আছে, তোমার বাবা বা মায়ের কেউ যদি একজন ইললিগাল মাইগ্রেন্ট হয়, মানে বাংলাদেশ থেকে এসেছে, ঠিক আছে, বা পাকিস্তান থেকে এসেছে, সে যদি একজন ইললিগাল মাইগ্রেন্ট হয়, মানে ইললিগাল মানে বুঝতেই পারছো, বেনিয়মে যদি ভারত থেকে কেউ একজন আসে, হয় বাবা এসেছে বা মা এসেছে, তাহলে কিন্তু তোমার নাগরিকত্ব জন্ম হলেও তোমার নাগরিকত্ব খারিজ হয়ে যাবে। ব্যাপারটা বুঝে গেল? তুমি যদি তোমার বাবা মায়ের যে কেউ একজন ইললিগাল মাইগ্রেন্ট হয়, তোমার কিন্তু নাগরিকত্ব হবে না। তার মানে কি তোমাকে সঙ্গে সঙ্গে বের করে দেবে? না, তোমার জন্ম ভারতে হয়েছে, তুমি ভারতে থাকতে পারবে কতদিন, 18 বছর পর্যন্ত তুমি থাকতে পারবে, তোমার বাবা মাও থাকতে পারবে, কিন্তু কোনো নাগরিকত্ব পাবে না। 18 বছর হয়ে গেলে তোমাকে ছাড়া তোমার সাথে সাথে তোমার বাবা মাকেও এখান থেকে পাঠিয়ে দেওয়া হবে, কারণ তুমি মাইনর আছো, সেটা আমাদের কিছু রেসপন্সিবিলিটি আছে, সেই জন্য তোমাকে রাখা হবে। কিন্তু তুমি সিটিজেনশিপ তখন পাবে না, তোমাকে ডিটেনশন ক্যাম্পে রাখা হবে, তুমি যতদিন খেয়ে পরে যাতে বেঁচে থাকতে পারো সেই ব্যাপার দেখা হবে, কিন্তু তুমি নাগরিকত্ব তুমি পাবে না। ঠিক আছে, তাহলে ইললিগাল মাইগ্রেন্ট হলে কিন্তু হবে না। হুম।
এবার আরেক ক্ষেত্রে হবে না, তোমার হয়তো জন্মগ্রহণ করেছো, তুমি ভারতে জন্মগ্রহণ করেছো, তোমার বাবা মা দুজনেরই ভারতে জন্ম হয়েছে, সবই ওকে আছে, কিন্তু দেখা গেল যে তোমার বাবা বা মা যে কেউ একজন, সে কে, সে আমাদের এনিমি অ্যালায়েন্স, মানে পাকিস্তানের এজেন্ট, মানে সে আমাদের এনিমি অ্যালায়েন্স রয়েছে, তাহলে কি হবে, তোমার নাগরিকত্ব চলে যাবে। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। ফলে এখন কিন্তু আর সেরকম ব্যাপার নেই, এখন নাগরিকত্ব থাকলেও তোমার বাবা মাকে ভারতের নাগরিক হতে হবে, যে কেউ একজন ইল্লিগাল মাইগ্রেন্ট হলেও তো নাগরিকত্ব চলে যাবে, আর তোমার বাবা মা মায়ের কেউ যদি একজন শত্রুভাবাপন্ন বিদেশি হয়, তাহলে কিন্তু তার নাগরিকত্ব চলে যাবে। বোঝা গেল? এবার ক্লিয়ার এখন বর্তমান ব্যাপার? আচ্ছা, হ্যাঁ স্যার। এবার উত্তরাধিকারী সূত্রেও কিন্তু নাগরিকত্ব দেওয়া হয়। এবার হতে পারে তোমার বাবা মা, মানে তুমি তুমি ভারতে জন্মগ্রহণ করোনি, তুমি আমেরিকায় জন্মগ্রহণ করেছো, ঠিক আছে, এবার তোমার বাবা মা যে কেউ একজন, বাবারও জন্ম ইন্ডিয়া হয়নি, বাইরে হয়েছে, কিন্তু তোমার দাদুর জন্ম ইন্ডিয়াতে হয়েছিল। এবার তুমি সেখানে থাকার পরে তোমার মনে হয়েছে না, আমার দাদুর ইন্ডিয়া খুব ভালো, আমি ভারতে যাব, তোমার ইচ্ছে হয়েছে, তো তুমি ভারতে এলে, এসে ভারতের নাগরিকত্ব পেয়ে গেলেন না, সঙ্গে সঙ্গে পাবে না, তোমায় কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। কোথায় অ্যাপ্লাই করতে হবে? ডাইরেক্ট এখানে অ্যাপ্লাই করতে হবে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে, মানে অ্যাম্বাসিতে অ্যাপ্লাই করবে, সেন্ট্রাল গভর্নমেন্ট, কেন্দ্র সরকার দেখবে যে উত্তরাধিকারী সূত্রে তোমাকে নাগরিকত্ব দেওয়া যাবে কি যাবে না। মাথায় রাখো, এটা কিন্তু উত্তরাধিকারী সূত্রে তুমি ডিমান্ড করছো, তুমি কি গ্রাউন্ডে ডিমান্ড করছো সেটা ডিপেন্ড করছে, ঠিক আছে। তো তুমি যদি উত্তরাধিকারী সূত্রে ডিমান্ড করো যে আমার দাদু বা যে কেউ, তোমার বাবা যে কেউ ভারতের নাগরিকত্ব চাইছো, উত্তরাধিকারী সূত্রে ডিমান্ড করছো, তখন সেন্ট্রাল গভর্নমেন্ট কি করবে, সে দেখবে যে হ্যাঁ একে দেওয়া যাবে কি যাবে না, ঠিক আছে। তোমার জন্ম ভারতে হয়নি, তোমার বাবা বা মা অথবা তোমার দাদু বা দিদা বা তোমার মায়ের দিক থেকে, মানে ঠাকুরদা ঠাকুমা যে কেউ একজন, সে জন্মগ্রহণ করেছিল, তো তুমি সেক্ষেত্রে উত্তরাধিকার সূত্রে ভারতের নাগরিকত্বের জন্য দাবি করেছো, ঠিক আছে। তো সেই জন্য তোমাকে হচ্ছে অ্যাপ্লাই করতে হবে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে। এবার সেন্ট্রাল গভর্নমেন্ট যদি মনে করে যে হ্যাঁ দিবে কি দেব না, তাহলে তোমার দিতে পারে, আর যদি মনে করে দেবে না তো দেবে না, এটা তুমি সঙ্গে সঙ্গে চলে গেল, ঠিক আছে। তাহলে উত্তরাধিকারী সূত্রে নাগরিকত্ব প্রদান সম্পূর্ণ রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে, কেন্দ্র সরকারের হাতে। সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাপ্রুভ করলেই হবে, এটা কিন্তু এম্বাসির মাধ্যমে তুমি করলে অ্যাপ্রুভ কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট করবে। এবার অনেক ব্যক্তি রয়েছে ভারতীয় বংশোদ্ভূত, ঠিক আছে, তাহলে উত্তরাধিকারী সূত্রে এই জন্য খুব কম মানুষকে দেওয়া হয়, সাধারণত দেওয়া হয় না, ঠিক আছে, বেশিরভাগকে দেওয়া হয় রেজিস্ট্রেশনের মাধ্যমে। এটা মোস্ট অফ অল বেশিরভাগকে রেজিস্ট্রেশনের মাধ্যমে বা 4 নম্বর ন্যাশনালাইজেশনের মাধ্যমে। কি ব্যাপার আমি আলোচনা করে দিচ্ছি। রেজিস্ট্রেশনের মাধ্যমে কেউ যদি নাগরিকত্ব পেতে চায়, ঠিক আছে, তাহলে তাকে কি করতে হবে, রেজিস্ট্রেশনের মাধ্যমে নাগরিকত্ব পেতে গেলে প্রথম কথা কি হবে, সেই ব্যক্তিকে, ভালো করে বোঝো, সেই ব্যক্তিকে অবশ্যই ভারতীয় বংশোদ্ভূত হতে হবে, ভালো করে বোঝো, সে যদি ভারতীয় বংশোদ্ভূত হয়, ঠিক আছে, ভারতীয় বংশোদ্ভূত যদি হয়ে থাকে, তাহলে সেই ব্যক্তি কি করবে, তার নাম নথিভুক্ত করতে পারবে, কিন্তু নথিভুক্ত করার আগে তাকে ভারতে অন্তত মিনিমাম তাকে মিনিমাম ভারতে অন্তর্ভুক্ত করার আগে মিনিমাম 7 বছর থাকতে হবে। মিনিমাম 7 বছর যদি কোনো ভারতীয় বংশোদ্ভূত ভারতে থাকে, তাহলে সে ভারতের নথিভুক্ত রেজিস্ট্রেশনের মাধ্যমে নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এরকম নয় যে হয়ে যাবে, ভালো করে বোঝো। তুমি যদি গ্রাজুয়েশন পাস করো তাহলেই কি তুমি ডব্লিউবিসিএস অফিসার হয়ে যাবে? নিশ্চয়ই না। তুমি যদি গ্রাজুয়েশন পাস করো তাহলে তুমি ডব্লিউবিসিএস পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারো, অ্যাপ্লিকেশন করতে পারো। সেরকম তুমি যদি 7 বছর ভারতে থাকো, ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি, তুমি নাগরিকত্ব পেয়ে যাবে নয়, তুমি নাগরিকত্বের জন্য নাম রেজিস্ট্রেশন করতে পারো, সেটা তোমার যোগ্যতা। কি বললাম বোঝা গেছে? তাহলে তুমি এটা করতে পারো। এবার তুমি যদি হয় ভারতীয় বংশোদ্ভূত হও, বা তুমি যদি কোনো ভারতীয়কে বিয়ে করো, তোমার হয়তো আমেরিকায় জন্ম হয়েছে কিন্তু তুমি ভারতের নাগরিকত্ব চাইছো, তুমি ইন্ডিয়াতে কাজ করতে এসেছো, চাকরি করতে এসেছো, এখানে আসার পর কোনো ভারতের সঙ্গে বিয়ে হয়েছে, তাহলে তুমি কোনো ভারতীয়কে যদি বিবাহ করো,
মানে তোমার আমেরিকায় যদি লোক রয়েছে, ভারতীয়কে তুমি যদি বিবাহ করো, ঠিক আছে, তুমি যদি ভারতীয়কে বিবাহ করো, তাহলেও বিয়ে করার পরে মিনিমাম তোমাকে 7 বছর থাকতে হবে। 7 বছর থাকার পরে তুমি তারপরে বাই রেজিস্ট্রেশনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, এটা তোমাদের বুঝতে হবে। বলো, ক্লিয়ার হলো না হলো না? বলো, কি কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। ওকে, স্যার এখন না এগুলো বুঝতে পারছি, কিন্তু না পরে না এগুলো অসুবিধা হয়, মানে পড়ি তো আর ভুলে যাই। এটা কি করা যেতে পারে স্যার, মানে কিভাবে পড়লে এই রে মনে থাকবে একটু যদি বলেন। ওই জন্য পাশে একটু ছোট করে একটু লিখে আর রাখতে এগুলো পারো। থেকে কি ধরনের প্রশ্ন আসবে সেটাও বুঝতে পারছি না। এখানে না নাগরিকত্ব থেকে স্যার, খুব আগে যে বেশি ক্লাসগুলো করেছি না স্যার, ওই হ্যাঁ, নোটগুলো পড়েছি কিন্তু সবই ভুলে গেছি, মনে হয় কিছুই মনে নেই। এটা তো দেখো, এটা তো এবার তাহলে তোমাকে সে ব্রেনোলিয়া খেতে হবে স্মৃতিশক্তি বর্ধন করার জন্য। না তবু যদি কোনো টেকনিক থাকে যে দেখো, এইভাবে পড়লে হয়তো আমার পড়াটা ঠিক হচ্ছে না বা কিছু। পড়া দেখো, পড়াশোনা করতে গেলে তো দেখো আমরা মানে যখন পড়বে, পড়াশোনার পদ্ধতি কি, 3টে প্রসেসে আমাদের পড়াশোনা হয়। প্রথম কথা বোঝা, আত্তীকরণ, দ্বিতীয়ত মেমোরি মানে সংরক্ষণ, আর তৃতীয় সেটাকে আবার রিকল করা। 3টে পদ্ধতি, 3টের মাধ্যমে আমাদের পড়াশোনা হয়। একটা স্টুডেন্ট ভালো ছেলে, একটা স্টুডেন্ট মানে ছেলে, তাহলে যে ক্লাসে ফার্স্ট হয় সে কি করে, প্রথমে বোঝে, তারপর মনে রাখে, আর যখন প্রয়োজন হয় সেটাকে সে রিকল করে। 3টে যদি পর পর হয় তখন পড়াশোনা হবে। এবার তোমার যদি এটা হয় যে তুমি বুঝতে পেরেছো, মনে রাখতে পারছো না, তাহলে তুমি রিকল কি করে করবে? তোমার হবে না। তাহলে তোমাকে বুঝতে পারলে হবে, তবে তোমাকে মনে রাখতে হবে। এবার তুমি বুঝতে পেরেছো, মনে রাখতে পেরেছো, কিন্তু যখন জিজ্ঞেস করছে তখন বলতে পারছো না, তাহলেও তোমার হবে না। এটা প্রথম থেকে ছোটবেলা থেকে প্রসেস। এবার এর আলাদা করে কোনো ব্যাপার নয় যে তোমাকে পড়া হবে। এবার মনে রাখার জন্য তুমি কি করবে বলো, তোমাকে পড়তে হবে বারবার। কারণ নতুন সাবজেক্ট যখনই তুমি শিখবে বা পড়বে, তার জন্য তো বাবু এক্সট্রা তোমাকে টাইম দিতে হবে, এক্সট্রা পড়তে হবে। এটা এরকম নয় যে ডাল ভাত হাতে দিয়ে দিলাম গপ করে গিলে নিলে। পড়তে হবে, বিভিন্ন ভিডিও দেখতে হবে, ক্লাসের থাকবে, ক্লাসের তোমাদের তো রেকর্ডিং দেওয়া হয় না, যাই হোক। তো বিভিন্ন ইউটিউবে যাবে, বিভিন্ন ভিডিও পাবে, এখানে সিটিজেনশিপের উপরে বিভিন্ন স্যার সেটা বলবে, 5 বার 10 বার বিভিন্ন 50 জনের ভিডিও তোমাকে দেখতে হবে, তারপর তুমি বুঝতে পারবে আস্তে আস্তে। একসঙ্গে কি ঝট করে কি তুমি যে সাবজেক্ট পড়েছো, তোমার কি সাবজেক্ট ছিল? বাংলা। বাংলা ছিল। এবার বাংলা কি তুমি মানে যখন প্রথম পড়েছিলে, কলেজে যখন ভর্তি হয়েছিলে, তুমি কি সে বাংলা সাহিত্যের ইতিহাস কি তোমার সঙ্গে সঙ্গে মুখস্থ হয়ে গেছিল, চর্যাপদ হ্যান ত্যান যা ছিল? তাহলে কি করে মনে এসেছে? তোমাকে দীর্ঘদিন পড়তে পড়তে তোমার মনে এসেছে। ব্যাপারটা কি বললাম, বোঝা গেছে? এটাও ব্যাপারটা তোমাকে পড়তে হবে, না পড়লে তোমার কি করে মনে থাকবে? বললাম, বোঝা গেছে ব্যাপারটা? কোনো আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি নয় যে অনেক কিছু বোঝার আছে, কিন্তু মনে রাখতে হবে, মনে রাখলে তোমার হবে। ঠিক আছে, এর বাইরে আর কিছু করার নেই। স্যার হুম, স্যার বলো বলো। তাহলে বলছি এখন নাগরিকত্ব তাহলে বেশি নথিভুক্ত রেজিস্ট্রেশনের মাধ্যমেই হয় হুম বেশিরভাগ ক্ষেত্রে। হুম হ্যাঁ, বেশিরভাগের মধ্যে যদি ভারতীয় বংশোদ্ভূত হও বা বিবাহ করো, তাহলে তুমি রেজিস্ট্রেশনের মাধ্যমে করতে পারবে, কোনো সমস্যা নেই। এবার অনেকে আছে এরকম। কারণ বাই বলো বলো বলো। কারণ স্যার বাই বার্থ যেটা বলছেন ওটা তো হচ্ছে ফাদার অথবা মাদারকে যে কোনো একজনকে হচ্ছে ভারতের হতেই হবে, হুম নাগরিক হতেই হবে, হুম এবার যদি তাই না তো হয়, স্যার? হ্যাঁ হ্যাঁ, একদম একদম। এবার তুমি হ্যাঁ, যদি ভারতীয় যদি না বংশোদ্ভূত হও, হয় হ্যাঁ, যদি না হয় তাহলে তুমি রেজিস্ট্রেশনের মাধ্যমে করতে পারো, যদি কেউ ভারতের নাগরিক থেকে থাকে, বাবা মা মা, বা তুমি যদি কোনো ভারতীয়কে বিয়ে করো তাহলে তুমি পাবে রেজিস্ট্রেশনের মাধ্যমে। এবারের কোনোটাই নয়, তুমি ভারতীয় বংশোদ্ভূতও নয়, কোনো ভারতীয়কে বিয়েও করোনি, তাহলে কি তুমি ভারতের নাগরিকত্ব পাবে না? অবশ্যই পাবে। তার জন্য রয়েছে বাই ন্যাশনালাইজেশন বা দেশীয়করণ। এবার বোঝাতে পারছি? প্রত্যেকের কথা ভেবেই কাজকর্ম করা হয়েছে। বাই বার্থ তাদের জন্য যাদের বাবা মা যে কেউ ভারতে জন্মগ্রহণ করেছে, লিগাল মাইগ্রেন্ট, ভারতের লোক, জন্মগ্রহণ ভারতে করেছো, ব্যাস তুমি ভারতের নাগরিকত্ব পেয়ে গেলে, অসুবিধা নেই। এবার ভারতীয় বংশোদ্ভূত যদি হও বা কোনো ভারতীয় যদি বিবাহ করো, তাহলে 7 বছর তুমি ভারতে বসবাস করবে বিয়ের পরে, বা ভারতে বংশোদ্ভূত হিসেবে 7 বছর পর তুমি অ্যাপ্লাই করলে, গভর্নমেন্ট অ্যাপ্রুভাল দিয়ে দিলে তুমি নাগরিকত্ব পেয়ে গেলে, কোনো অসুবিধা নেই। এবার তুমি ভারতীয় বংশোদ্ভূতও নয়,
তুমি হয়তো আমেরিকাতেই ছোট তোমার বাবা মা সেখানে, কিন্তু তুমি ইন্ডিয়াতে ঘুরতে এসে ইন্ডিয়ান কালচার দেখে তোমার খুব ভালো লেগেছে, তাহলে তুমি কি ভারতে থাকার জন্য ভারতের কে বিয়ে করবে নাকি? এটা তো ঠিক নয়। ঠিক আছে, তাহলে তুমি তার জন্য ন্যাশনালাইজেশন প্রসেসের মাধ্যমে করতে পারো, এটাই সবচেয়ে টাফ কমপ্লিকেটেড। সেই জন্য লোকে এটা অ্যাভয়েড করে সরাসরি কি করে বিয়ে করে নিয়ে রেজিস্ট্রেশন করতে চায়, যাতে সহজে একটা হয়ে যায়। কিন্তু তার এমনি তাদের জন্য প্রসেস রয়েছে ন্যাশনালাইজেশন। এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে অনেক কয়েকটা জিনিস দেখা হবে। প্রথম কথা, তুমি যদি ন্যাশনালাইজেশন করতে চাও, তুমি যে দেশের নাগরিক, আগে আগের দেশের আগের দেশের নাগরিকত্ব ত্যাগ করতে হবে। তুমি যদি হয়তো সাপোজ ধরো যে আমেরিকা থেকে আসছো, তোমাকে আমেরিকার সিটিজেনশিপ তোমাকে ছেড়েছো কিনা সেটা তোমাকে দেখতে হবে। তুমি বলছো হ্যাঁ ঠিক আছে, ভালো কথা। এবার তার সাথে সাথে কি করতে হবে, তোমাকে মিনিমাম ভারতে, এই যে একটু আগে একটা প্রশ্ন করছিলে স্যার 10 বছরের গল্প কি দেখছিলাম, মিনিমাম তোমাকে 11 বছর ভারতে থাকতে হবে। ঠিক আছে, ভারতের সেই দেশের নাগরিকত্ব ত্যাগ করে ভারতে মিনিমাম 11 বছর ধরে তুমি আছো, থাকতে হবে। এবং দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, তোমাকে ভারতের যে ল্যাঙ্গুয়েজ রয়েছে, 22টা আমাদের ল্যাঙ্গুয়েজ রয়েছে, আমাদের সংবিধান স্বীকৃত 22টা ভাষা রয়েছে, 22টা ভাষার মধ্যে যে কোনো একটা ভাষা, এনিওয়ান, যে কোনো একটা ভাষা তোমাকে জানতে হবে, তার পরীক্ষা দিতে হবে যে তুমি সেই ভাষাটা জানো কিনা। ঠিক আছে, তার সাথে সাথে তোমাকে হতে হবে, তোমার নামে যেন কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি না থাকে, তোমার চরিত্র যেন সৎ চরিত্র হয়। ঠিক আছে, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, তোমাকে ওথ নিতে হবে, শপথ, বুঝতে পারছো? শপথ গ্রহণ করতে হবে যে আমি ভারতের নাগরিক থাকবো, হ্যান ত্যান এই ব্যাপার যে ওথ নিতে হয় সেগুলো করতে হবে। তাহলে অনেক ক্রাইটেরিয়া তোমাকে ফিল আপ করতে হবে, সে ফিল আপ করলে তাহলে তুমি ন্যাশনালাইজেশনের মাধ্যমে সিটিজেনশিপ পাবে। তাহলে আগে সেই দেশের নাগরিকত্ব ত্যাগ করতে হবে, তোমাকে মিনিমাম 11 বছর ভারতে থাকতে হবে, 22টা ভাষার মধ্যে যে কোনো একটা ভাষা জানতে হবে, তার পরীক্ষা দিতে হবে, সৎ চরিত্রের হতে হবে ভারতে। এবার তোমাকে ওথ নিতে হবে এবং দেখা হবে তুমি ভারতে সঠিকভাবে থাকতে চাইছো কিনা, তোমাকে পুরো মানে দেখে শুনে দেওয়া হবে। ওই জন্য ন্যাশনালাইজেশনের মাধ্যমে সহজে কাউকে নাগরিকত্ব দেওয়া হয় না, অনেক কিছু তোমাকে টাকা পয়সার ব্যাপার ট্যাপার নিয়ে থাকে, তো ওই জন্য এটা একটু খুব একটা কমপ্লিকেটেড ব্যাপার। ওই জন্য এটা অ্যাভয়েড করে কি করে লোক বিয়ে করে নেয়, ব্যাস ঝামেলা মিটিয়ে দেয়। কিন্তু তাদের জন্য পদ্ধতি রয়েছে। বোঝা গেল? বলো, ক্লিয়ার করতে পেরেছি পুরো ব্যাপার স্যাপার? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার বলছি যে এই যে ন্যাশনালাইজেশন হলো হুম আপনার এই ইন্ডিয়াতে, তারপরে পরবর্তী ক্ষেত্রে 10-12 বছর মানে বসবাস করার পর ইন্ডিয়ান হলো, হুম তারপরে আরো কিছু বছর বসবাস করার পর যদি মনে হয় যে আমার ইন্ডিয়ায় ভালো লাগছে না, আমি আবার আগের দেশে ফিরে যাব, তাহলে এই তখন ক্ষেত্রে কিছু করা যায় কি তখন? তখন সেই দেশের মানে আবার আবার যাওয়া যায় কি কোনো? সেই দেশের নাগরিকত্বের যে প্রসিডিওর আছে, সেই দেশের নাগরিকত্বের প্রসিডিওর ফলো করতে হবে। তো সেই দেশ তোমাকে, আচ্ছা আচ্ছা, তার মানে আবার যাওয়া যায়। হ্যাঁ, আবার তোমাকে গোড়া থেকে শুরু করতে হবে। সেই দেশ তখন তোমাকে দেখবে যে তুমি কোন দেশ থেকে এসেছো, সে বলবে তোমাকে অ্যাজ এ ইন্ডিয়ান হিসেবে সে ট্রিট করবে। ঠিক আছে, এবার সে যদি দেখে তুমি আমেরিকা থেকে হয়তো সিটিজেনশিপ ছিল, আমেরিকার সিটিজেনশিপ খারিজ করে চলে গেছো, ইন্ডিয়ায় গেছো, তো সে তোমাকে নাও দিতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে নাও দিতে পারে, যে তুমি মানে আমেরিকা ছেড়ে ইন্ডিয়ায় গেছো, আবার আমেরিকা আসতে চাইছো, কিসের জন্য? দেয়া হবে না, বেশিরভাগ ক্ষেত্রে দেয় না। বুঝতে পারছো? কারণ একটা জীবনে তুমি কতবার নাগরিকত্ব নেবে অনেক দেশে, কি বলছি বুঝতে পারছো? তার মানে তুমি কোনো কিছু তোমার মানে এ নেই আর কি, তোমার থাকার তো ইচ্ছে নেই। ওই জন্য মানে একটু কমপ্লিকেটেড ব্যাপার। কি বলছি বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, আর লাস্ট স্যার হচ্ছে, আর একটা হ্যাঁ কথা, এই নিশ্চয়ই। 11 বছরের মধ্যে হুম স্যার, হুম এই স্যার এই প্রশ্নগুলো পরে 11 বছরে স্যার বলছিলাম প্রশ্নগুলো পরে আলোচনা করলে, আমরা ক্লাসটা করে নিন স্যার। স্যার হুম আমরা রোজা রেখেছি তো, তারাবি নামাজ পড়তে হবে, আবার রাত্রে ভোরে উঠতে হবে, ওই আচ্ছা জন্য আচ্ছা, স্যার ঠিক বলছিলাম। আছে, আর আমার বেশি কিছু রিকোয়েস্ট, বাকি নেই। কথাই হ্যাঁ হ্যাঁ, আর কিছু বাকি নেই। আর এটা, ও বাবা, পিপল অফ ইন্ডিয়ান অরিজিনটা রেখেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আর কে কি বলছো বলো, এটা বলে দিই ঝট করে। হ্যাঁ, কি বলছো বলো। স্যার যেটা বলছিলাম যে এই 11 বছর আগে আমি যে মানে আমেরিকান নাগরিকত্ব ছেড়ে ইন্ডিয়ান নাগরিকত্ব আসার জন্য আমি প্রসিডিওর রেডি করছি, তাহলে এই 11 বছর আমি নাগরিক থাকবো? 11 বছর তুমি ভারতে আছো, তোমার এর জন্য তোমাকে ভিসা লাগবে। এই যে 11 বছর তুমি আছো, তার জন্য যে আছো সেরকম নয়। তুমি ইন্ডিয়াতে, সাপোজ ধরো কোনো আমেরিকান ব্যক্তি ইন্ডিয়াতে জব করছে,
চাকরির জন্য এসেছে, তাহলে তার জন্য তো তার ভিসা রয়েছে, ইন্ডিয়াতে থাকার জন্য তার পারমিশন রয়েছে, আমি কাজ করছি তার জন্য 11 বছরের আমার ভিসা রয়েছে, আমি ইন্ডিয়াতে জব করি। তো 11 বছর আমি ইন্ডিয়াতে জব করছি, কিন্তু অ্যাজ এ আমি আমেরিকান, আমেরিকান হিসেবে আমি ইন্ডিয়াতে 11 বছর জব করছি। 11 বছর ইন্ডিয়াতে জব করার পরে আমার ভালো লাগলো, তখন আমি অ্যাপ্লাই করলাম যে আমি একজন আমেরিকান, ইন্ডিয়াতে 11 বছর জব করছি, আমি এবার ইন্ডিয়ান হতে চাইছি। তখন তুমি করতে পারো। এরকম নয় যে তুমি কোনো কিছু এছাড়া হঠাৎ করে 11 বছর ভারতে বসবাস তোমাকে করতে দেবে কেন? তার জন্য তোমার কাছে তো পারমিশন লাগবে। কি বলছি বোঝা গেছে? হ্যাঁ বুঝা স্যার, গেছে? এখানে আমি ভুল ভেবেছিলাম, আমি ভেবেছিলাম 11 বছর আগে ন্যাশনালিটিটা ছেড়ে দিয়ে আসতে হবে, না 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 না, ওটা তুমি ভেবেছিলাম। তুমি না, তুমি আমেরিকার জন্য আছো, ইন্ডিয়াতে চাকরি করছো, 11 বছর বা 15 বছর তুমি চাকরি করেছো, ভালো লেগেছে, তখন তুমি বললে যে আমি অ্যাপ্লাই করছি এর জন্য। তো আমি যেহেতু, তারা বললে হ্যাঁ ঠিক আছে, তোমার অ্যাপ্লাই করেছো, অসুবিধা নেই, তুমি তাহলে আমেরিকার সিটিজেনশিপটা ছেড়ে দিলে, আমরা তোমাকে ইন্ডিয়ার সিটিজেনশিপটা দিব। তুমি তখন ইন্ডিয়া আমেরিকার সিটিজেনশিপটা ক্যান্সেল করে দিলে যে আমি ছাড়ছি, আমি এখানে নিচ্ছি, ব্যাস হয়ে গেল। এরকম ব্যাপার নেই। 11 বছর ধরে তোমাকে তো একটা দেশের নাগরিক থাকতে হবে, ছেড়ে দিলে হবে কি করে? আচ্ছা, আর ইনকর্পোরেশন অফ টেরিটরি কোনো অঞ্চলের অন্তর্ভুক্তি, মানে কোনো একটা অঞ্চল যদি হঠাৎ ভারতের সাথে যুক্ত হয়, তাহলে সে বাই ডিফল্ট ভারতের নাগরিকত্ব পেয়ে যাবে। যেমন সিকিম, সিকিম আগে ভারতের অংশ ছিল না, বর্তমানে সিকিম ভারতের অংশ, তাহলে সিকিমের যতজন লোক তারা বাই ডিফল্ট ভারতের নাগরিকত্ব হয়ে গেছে। যেমন গোয়া ভারতে ছিল না, ভারতে যখন যুক্ত হয়, তারপরে গোয়ার যত লোক ছিল বাই ডিফল্ট তারা ভারতের নাগরিকত্ব পেয়ে গেল। ঠিক আছে, তাহলে এই পদ্ধতিতে তুমি ভারতের নাগরিকত্ব পেতে পারো। হুম। এবার বিলোপের পদ্ধতিতে, কি পদ্ধতিতে তোমার নাগরিকত্ব চলে যাবে? প্রথম কথা আমি এক্ষুনি আলোচনা করে দিয়েছি, প্রত্যাখ্যান, পরিত্যাগ বা বিসর্জন। তুমি যদি নিজে থেকে ছেড়ে দাও, ঠিক আছে, তার ইংলিশ হচ্ছে রিনাউন্সিয়েশন। এবার এর বাংলা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বাংলা হবে, এর অ্যাকচুয়াল টার্ম হচ্ছে ইংলিশ টার্ম রিনাউন্সিয়েশন। রিনাউন্সিয়েশন মানে হচ্ছে নিজের ইচ্ছায় তুমি যদি ছেড়ে দাও, প্রত্যাখ্যান করেছো, পরিত্যাগ করেছো, বিসর্জন করেছো, প্রত্যেকটা কি সেন্স দেখাচ্ছে যে তুমি নিজে থেকে ছাড়ছো, ঠিক আছে, তখন তোমার নাগরিকত্ব বিলোপ হবে। টার্মিনেশন, তোমাকে টার্মিনেট করা হয়েছে মানে অবসান করা হয়েছে, পরিসমাপ্তি হয়েছে বা সমাপ্তিকরণ, মানে তুমি নিজের ইচ্ছেতে করনি, এমন কিছু একটা মানে করেছো যার জন্য তোমার নাগরিকত্ব চলে গেছে, কোনো খারাপ কিছু নয়। তুমি আমেরিকার নাগরিকত্ব গ্রহণ করেছো, তাহলে সঙ্গে সঙ্গে কি হলো, ইন্ডিয়ার নাগরিকত্ব টার্মিনেশন হলো। তুমি আমেরিকার নাগরিকত্ব গ্রহণ করলে এবং গ্রহণ করার আগে তুমি ইন্ডিয়ার নাগরিকত্ব ছেড়ে দিলে, দিয়ে আমেরিকার নাগরিকত্ব গ্রহণ করলে, তার মানে কি হলো, তুমি পরিত্যাগ করলে ভারতের নাগরিকত্ব, তুমি পরিত্যাগ করে আমেরিকার নাগরিকত্ব গ্রহণ করেছিল। তাহলে একটা জায়গায় নিজের ইচ্ছায় পরিত্যাগ করেছো, আরেকটা জায়গায় এমন কিছু করেছো যার জন্য তোমাকে, মানে যার কারণে তোমার পরিত্যাগ হয়েছে বা যার কারণে তোমার নাগরিকত্ব এন্ড করে দেওয়া হয়েছে। ঠিক আছে, আর কোন জায়গায় তোমাকে বঞ্চিতকরণ করা হবে? বঞ্চিতকরণ তখনই করা হবে যখন তুমি কোনো ইল্লিগাল কাজ করবে, কোনো অসৎ কাজ করবে, যে কাজের জন্য তোমাকে করে দেওয়া হবে। দেখো, টার্মিনেশনের জায়গায় কোনো অসৎ কাজ করবে না তুমি, কোনো জায়গায় তোমার পছন্দ না, তুমি আমেরিকার নাগরিকত্ব গ্রহণ করেছো বলে তোমার ইন্ডিয়ান নাগরিকত্বের টার্মিনেশন হলো, ঠিক আছে, কিন্তু তুমি কোনো লোকের কোনো কাউকে চুরি করেছো বা কারোর সাথে ফ্রড করেছো, এই যে আমাদের হচ্ছে ধরো ওই যে বলো না, আমেরিকায় যে র- আরে কিংফিশার এয়ারলাইন্সের যে মালিকটা, ভুলে যাই লোকটার নাম, বিজয় মালিয়া স্যার, বিজয় বিজয় মালিয়া। মালিয়া, ঠিক আছে, বিজয় মালিয়া। সে কি করেছে, সে আমাদের এখান থেকে ফ্রড করে গেছে, নীরব মোদী ফ্রড করে গেছে, সেই জন্য ভারতের নাগরিকত্ব তার খারিজ হয়ে গেছে, বা সে ভারতের কনস্টিটিউশনের প্রতি সে মানে দেখিয়েছে, বা কোনো ইললিগাল আনলফুল ট্রেড করেছে, ঠিক আছে, তাহলে এই ধরনের যদি তুমি কোনো কাজ করে থাকো, তাহলে তোমার নাগরিকত্ব থেকে তোমাকে ডিপ্রাইভ করা হবে, বঞ্চিত করা হবে। অথবা তুমি যদি ভারতে না জানিয়ে 7 বছর ভারতের বাইরে থাকো, 7 বছর ভারতের বাইরে থাকো উইদাউট ইনফর্ম, ভারতকে জানাওনি, ভারতের নাগরিক আছো, কিন্তু তুমি উইদাউট ইনফর্ম করে অন্য কোনো দেশে আছো, ঠিক আছে, উইদাউট ইনফর্মে তুমি যদি থাকো, তাহলে তোমার নাগরিকত্ব ডেপ্রিভিয়েশন হয়ে যাবে। মানে তুমি হয়তো ইন্ডিয়ান পাসপোর্টে সেখানে আমেরিকায় গেছো ঘুরতে, গিয়ে তুমি করছো কি হচ্ছে ইন্ডিয়ান, এবার ইন্ডিয়াতে জানে যে তুমি হচ্ছে 1 বছর পর বা 6 মাস পরে তুমি ইন্ডিয়াতে ফিরবে, তারপরে তুমি কি করছো, ইন্ডিয়ান পাসপোর্টে আর তুমি আর কিছু করনি, সেখানেও কিছু করনি, চুপচাপ সেখানে বসে আছো, ইলিগাল ভাবে বা কোনোভাবে বসে আছো, 7 বছর আছো। এবার 7 বছর থাকার পর তোমার মনে হয়েছে আমার তো ইন্ডিয়ান পাসপোর্ট আছে, আমি এবার ইন্ডিয়াতে ঘুরে যাই। যখনই তুমি যাবে তখন বলবে তোমার তো 2000 সালে আসার কথা ছিল, তুমি 2008 সালে কি করতে আসছো, তোমার তো নাগরিকত্ব চলে গেছে, তুমি হাওয়া নাও। তাই তখন তুমি না ঘর কা না ঘাট কা,
কোনো জায়গাতেই তুমি থাকতে পারবে না। ঠিক আছে? তখন তোমার কি হবে সে দেখা যাবে। তখন তোমার বিরুদ্ধে কেস হবে যে তুমি 7 বছর তাহলে কোথায় ছিলে, কি করেছো, এনকোয়ারি হবে তোমার বিরুদ্ধে। বোঝা গেল? ক্লিয়ার হলো? আচ্ছা, তাহলে এই কথাই বলা আছে কি কি কারণে তোমার টার্মিনেশন হয়। তুমি যদি কোনো রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করো, কোনো ব্যক্তি স্বেচ্ছায় নাগরিকত্ব ত্যাগ করে, তাহলে তোমার হচ্ছে নাগরিকত্বের অবসান হয়। অসৎ উপায়ে নাগরিকত্ব অর্জন করলে নাগরিকত্ব চলে যাবে। কোনো ব্যক্তি যদি সংবিধানের প্রতি আনুগত্যের অভাব বা অশ্রদ্ধা করে তাহলে যাবে। শত্রুর সাথে যদি বাণিজ্যিক সম্পর্ক করে, এবার কোনো ব্যক্তি যদি বিদেশে 2 বছর বা তার বেশি যদি অধিক সময় কারাদণ্ডে থাকে, 2 বছরের বেশি যদি জেল হয় বিদেশে, তোমার নাগরিকত্ব কিন্তু ফুটে যাবে। ঠিক আছে? কোনো ব্যক্তি যদি ন্যায়সঙ্গত কারণ ছাড়া 7 বছর ভারতের নিজের দেশে অনুপস্থিত থাকে, তাহলেও কিন্তু তার নাগরিকত্ব খর্ব হবে। বুঝা গেল? তাহলে এইসব কারণে তোমার নাগরিকত্ব টার্মিনেশন বা অবসান হতে পারে। আচ্ছা, এবার কয়েকটা জিনিস আছে। ওসিআই আর পিআইও আর ওসিআই আর পিআইও, এটা ব্যাপারটা কি? ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া আর পিপল অফ ইন্ডিয়ান অরিজিন বা ভারতীয় বংশোদ্ভূত। এই জিনিসটা কি? দেখো, পুরো সিম্পল, কিছু নয়। যেসব ব্যক্তি এই যে ভারতে বিদেশে বসবাস করছে, তারা 1950 সালের 26শে জানুয়ারি তারিখে ভারতের নাগরিক হওয়ার যোগ্য ছিল, কিন্তু এবং সেই সময় এবং তারপরে ভারতের নাগরিক ছিল, কিন্তু 1947 সালের 15ই আগস্ট যেসব জায়গা ভারতের অন্তর্ভুক্ত ছিল সেই অঞ্চলের বাসিন্দা ছিল। মানে ব্যাপারটা হচ্ছে, এরকম অনেকে বিদেশে বসবাসরত ভারতীয়রা রয়েছে যারা 1950 সালে 26শে জানুয়ারি ভারতের নাগরিক হওয়ার যোগ্য ছিল। মানে তারা হয়তো বাই বার্থে ছিল, বা তার বাবা মা যে কেউ একজন ভারতে ছিল। ঠিক আছে? এবং পরে, তারপরেও তারা ভারতের নাগরিকত্ব ছিল। এবার অথবা 1947 সালের 15ই আগস্টের পরে যেসব অঞ্চল ভারতের অন্তর্ভুক্ত হয় সেই সব অঞ্চলের বাসিন্দা ছিল, তাদেরকে ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া বলা হয়। এবার এখানের মধ্যে দুটো জায়গায় ওভারসিজ সিটিজেন হবে না, সেটা হচ্ছে পাকিস্তান আর বাংলাদেশ। কেন হবে না? কারণ এই দুটো অংশ ভারতের মধ্যে ইনক্লুডেড ছিল, ভারত থেকে ভাগ হয়েছে। ফলে পাকিস্তান আর বাংলাদেশ ছাড়া অন্য যে কোনো দেশের লোকেরা তারা যদি চায় আমাদের ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া হিসেবে না মানে সুবিধা পেতে পারে। তবে এক্ষেত্রে একটা ব্যাপার রয়েছে, অনেকে এটাকে দ্বৈত নাগরিকত্ব ভাবতে পারে। মানে ব্যাপারটা কি, তারা হয়তো হয়তো ধরো তারা হচ্ছে শ্রীলঙ্কাতে আছে। ঠিক আছে? শ্রীলঙ্কার কোনো একজন ব্যক্তি, কিন্তু তার অ্যাকচুয়ালি তার বাবা মা যে কেউ ভারতে বসবাস করতো। তাহলে সে যদি চায় ভারতের ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া হিসেবে সে কি পেতে পারে? হ্যাঁ, পেতে পারে, কোনো সমস্যা নেই। তার মানে সে শ্রীলঙ্কার নাগরিকত্ব তো থাকবে, তার সাথে সাথে ভারতেরও ওভারসিজ সিটিজেন হিসেবে সে নাগরিকত্ব পেতে পারবে। এবার অনেকে ভাবতে পারে তার মানে তো সে শ্রীলঙ্কারও সিটিজেনশিপ পেলো, ভারতেরও সিটিজেনশিপ পেলো। না, সেরকম ব্যাপার নয়। ওসিআই হচ্ছে কোনো নাগরিকত্ব নয়, ওসিআই এক ধরনের কার্ড। সেটা যদি থাকে তাহলে তোমরা ভারতে কিছু বিশেষ সুবিধা পাবে। তার মানে এই নয় যে ভোট দিতে পারবে, সেরকম নয়। যেমন তুমি ভারতে সারা জীবন বসবাস করতে পারো, কাজ করতে পারো, কিন্তু ভোট দিতে পারবে না, ভোট দিতে তুমি পারবে না। এর বাইরে তোমার যদি ওসিআই কার্ড থাকে তাহলে তুমি করতে পারো। তো হয়তো শ্রীলঙ্কার কোনো একজন ব্যক্তি রয়েছে, তার হয়তো দাদু ভারতে জন্মগ্রহণ করেছিল, সে ওসিআই কার্ডের জন্য অ্যাপ্লাই করলো, ভারত তাকে দিল যে হ্যাঁ আমি তোমাকে ওসিআই কার্ড দিচ্ছি। তার মানে সে ভারতে এসে থাকতে পারে। ঠিক আছে? ভারতের নাগরিকত্ব সে পেলো, মানে ওইভাবে পুরোপুরি পেলো না, ভারতে বসবাস করলো, ভারতে সারা জীবন কাজ করলো, কোনো সমস্যা নেই, কিন্তু ভোটটা সে দিতে পারবে না। কিন্তু এই হিসাবে পাকিস্তান আর বাংলাদেশ কিন্তু ছাড়া, পাকিস্তান আর বাংলাদেশের নাগরিকরা কিন্তু পারবে না, কারণ এগুলো ভারতের সাথে যুক্ত ছিল। এর বাইরে যদি কোনো দেশের হয় তারা কিন্তু পারবে। বুঝতে পারলাম? ক্লিয়ার হলো? ওকে। আচ্ছা, আর দেখো, ভারতীয় বংশোদ্ভূত সেটা কি? যেসব বিদেশি নাগরিকরা রয়েছে যারা পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, চীন, ভুটান, শ্রীলঙ্কা এবং নেপালের অধিবাসী নয়, এই সব দেশ ছাড়া যেসব ব্যক্তির ভারতীয় পাসপোর্ট রয়েছে, বা কোনো ব্যক্তি যারা ভারতীয় বংশোদ্ভূতকে বিয়ে করেছে, তারা কি হবে? ইন্ডিয়ান অরিজিন হবে, মানে ভারতীয় বংশোদ্ভূত হবে। এটা আমেরিকার লোক হতে পারে, ইরানের লোক হতে পারে। ঠিক আছে? তোমার হচ্ছে এই যেসব চীন হতে পারে, চীন সরি নয়, তোমার হচ্ছে ধর হচ্ছে ইংল্যান্ডের লোক হতে পারে, জাপানের লোক হতে পারে, এরা সব হতে পারে, যা কিন্তু ভারতীয় বংশোদ্ভূত। এরা
পিপল অফ ইন্ডিয়ান অরিজিন বা ভারতীয় বংশোদ্ভূত হবে। কমপক্ষে যে 5 বছর ধরে তাদেরকে ভারতে বসবাস করতে হবে, তাহলে তারা নাগরিক হওয়ার জন্য লাভ করবে। আচ্ছা, লাস্ট হচ্ছে ভারতের নাগরিকত্ব সংশোধন বিল, যেটা 2019 সালে হয়েছিল। এবার এটা নিয়ে বহুত গন্ডগোল হয়েছিল, তারপরে কোভিড এসে গেছিল, সেই জন্য ব্যাপারটা হয়েছিল। বাংলাদেশ এবং পাকিস্তান থেকে যেসব ধর্মীয় কারণে নিপীড়িত ব্যক্তিরা ভারতে এসেছে, তাদের নাগরিকত্ব দেওয়া হয়েছে, কিন্তু মুসলিমদের এটা দেওয়া হয়নি। এবার এই নিয়ে সেই সময় যারা মুসলিমরা ছিল তারা অনেকে প্রোটেস্ট করেছে। হ্যাঁ, এবার সেটা কি হয়েছে, তার কারণে ওয়েস্ট বেঙ্গলে আমাদের ম্যাডাম সবাইকে ভুল বুঝিয়েছে। কি বুঝিয়েছে? যে দেখো যেটা হয়েছে, সিএবি হয়েছে, সবার নাগরিকত্ব নিয়ে নেওয়া হবে। তো এই জন্য বলেছে, এই জন্য সব গন্ডগোল, মারামারি, ভাঙাভাঙি সবকিছু হয়েছে। কিন্তু ব্যাপারটা কি, কেউ না বুঝে তখন চিৎকার করেছে। কি বলা হয়েছে? আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান, এই 3টে দেশ ধর্মনিরপেক্ষ দেশ না। পাকিস্তান মানে সেখানের মেজরিটি লোক হয়েছে মুসলিম, সেই দেশে রয়েছে বাংলাদেশ, মেজরিটি মুসলিম, আফগানিস্তান 100% মুসলিম। তাহলে যে দেশে সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম, সেই দেশের মুসলিমরা কি ধর্মীয় কারণে বিতাড়িত হতে পারে? নট পসিবল। তাহলে সেখানে ধর্মীয় কারণে বিতাড়িত কারা হবে? হিন্দুরা হবে, শিখরা হবে, বৌদ্ধরা হবে, জৈনরা হবে, পার্সিরা হবে, খ্রিস্টানরা হবে। তো তারা যদি ভারতে এসে থাকতে চায়, তখন বলা হয়েছে তাদেরকে আর 10 বছরের জন্য বা 11 বছরের জন্য ভারতে থাকতে হবে না। আগে বলা হয়েছিল 11 বছর। তো 11 বছর না হয়ে তাদেরকে একটা আলটিমেটাম দেওয়া হয়েছিল 2014 সালে। মানে তাদেরকে বলা হলো 11 বছর নয়, মাত্র 5 বছর যারা ভারতে আছো ধর্মীয় কারণে বিতাড়িত হয়ে, তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। তো এটা বেসিক্যালি ফার্স্ট ট্র্যাক, মানে তাড়াতাড়ি করে তাদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য এই বিল পাস করা হয়েছিল। মানে এখন তো পাস হয়ে গেছে, মানে কার্যকরী হয়ে গেছে। তো এতে মুসলিমদের গন্ডগোল হওয়ার তো কোনো কারণ না, কিন্তু কি পলিটিক্যালি ব্যাপারটাকে ঘাঁটাতে হবে, সেই জন্য ঘেঁটে গেছে। কি বললাম, বোঝা গেল না গেল? ওকে, ব্যাস, এটা আমাদের কমপ্লিট। কারো যদি এবার কোনো কোয়ারি থাকে, কোনো প্রশ্ন থাকে, বলো। স্যার হুম, বলো বলো। স্যার হুম বলছি, যে নাগরিকত্ব বিসর্জনের যে 3টা প্রক্রিয়া বললেন না, হুম 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 প্রথমটা যেটা বললেন রিনাউন্সিয়েশন, ওটা কি তাহলে? ওটা একবার বলবেন যদি। রিনাউন্সিয়েশন মানে প্রত্যাখ্যান। এই যে তোমাকে একটা উদাহরণ দিলাম, যে সাপোজ ধরো একজন ব্যক্তি, ঠিক আছে, একজন ব্যক্তি, সে আমেরিকায় গেল। তাহলে আমেরিকায় যে সে সেখানকার সিটিজেনশিপ গ্রহণ করলো। তাহলে যখনই সে আমেরিকার সিটিজেনশিপ গ্রহণ করলো, তো সঙ্গে সঙ্গে কি হলো, সে সাপোজ সে আমেরিকার সিটিজেনশিপ গ্রহণ করলো, কিন্তু আমেরিকা তার আগে বললো তুমি ইন্ডিয়ার যে সিটিজেনশিপ রয়েছে সেটা তোমাকে আগে খারিজ করতে হবে, তাহলে তোমার হবে। তাহলে সে কি করলো, ইন্ডিয়ান সিটিজেনশিপ খারিজ করলো, আমেরিকার সিটিজেনশিপ গ্রহণ করলো। তাহলে ইন্ডিয়ার সিটিজেনশিপ যে খারিজ করলো, তার মানে তার ইন্ডিয়ান সিটিজেনশিপটা চলে গেল। কোন পদ্ধতিতে গেল? প্রত্যাখ্যান বা রিনাউন্সিয়েশনের মাধ্যমে গেল। সে যখন আমেরিকার সিটিজেনশিপটা গ্রহণ করলো, তখন তার সিটিজেনশিপটা গেল, সেটা কোন পদ্ধতিতে গেল? টার্মিনেশনে গেল। মানে কোন রিনাউন্সিয়েশন মানে এটাই, যখন তুমি নিজে থেকে ছাড়ছো। আর টার্মিনেশন মানে সেটাই, যখন তুমি এমন কিছু করেছো যার জন্য তোমার নাগরিকত্বের টার্মিনেশন হয়েছে। ওকে। আর ডেপ্রিভিয়েশন তখন এটা, যদি তুমি কোনো অসৎ উপায় করো যার জন্য তোমাকে বলা হয়েছে যে তুমি এটা আর পাবে না, বিতাড়িত করা হয়েছে। পরিসমাপ্তিতে কোনো, মানে বিতাড়িতের কোনো ব্যাপার নেই। তুমি এমন কিছু করেছো বা এমন কিছু হয়েছে যেই জন্য সে, মানে তুমি লফুলি তোমার নাগরিকত্ব চলে গেছে। এবার বুঝতে পারলাম ব্যাপারটা? হ্যাঁ স্যার। আচ্ছা, ওটা প্রথমটা হচ্ছে নিজের ইচ্ছায়, ঠিক আছে। প্রথমটা নিজের ইচ্ছা। হুম। বলো, আর কারো কোনো স্যার কোয়ারি? 7 স্যার লেফট নাম্বারটা আর হতে পারি স্যার? হ্যাঁ, হয়ে স্যার গেছে একটা হয়ে গেছে কথা বলছেন, লেফট হতে পারি স্যার? হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। আমি পিডিএফ পাঠিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। হুম হুম, বলো কি বলছো? স্যার বলছি 7 নাম্বারটা আবার বলবেন। ওই 5A বললেন, মানে বিভিন্ন সময় কার্যকরী সময়গুলো যেগুলো বললেন ফার্স্টে, ওইগুলোর মধ্যে 7 নাম্বারটা একবার বলবেন। আচ্ছা আচ্ছা, এই আচ্ছা আর্টিকেল 7। আচ্ছা, ভারতের যে অংশ বর্তমানে হ্যাঁ হ্যাঁ, পাকিস্তানের আর্টিকেল অন্তর্গত, 7। হ্যাঁ হ্যাঁ, এটাই বলেছে যে যেসব কেউ যদি পাকিস্তানে চলে যায়, সাপোজ ধরো তুমি পাঞ্জাবের এই অংশে ছিলে, হয়তো ধরো অমৃতসরে তোমার ঘর ছিল, এবার তুমি সেই সময় কি হয়েছে, যখন বলেছে পাকিস্তান হবে, তখন তুমি কি করেছো, পাকিস্তানে চলে গেছো, মানে লাহোরে তুমি চলে গেছো। তাহলে সে লাহোর তো এখন আর ইন্ডিয়ার পার্ট নেই। তাহলে কি হলো, তুমি যেহেতু চলে গেছো, তাহলে তোমার নাগরিকত্ব চলে যাবে, তাহলে তুমি কি আর নাগরিকত্ব পাবে?
পাবে না। তুমি তার কখনো যদি চাও তাহলে নাগরিকত্ব তোমাকে দেওয়া হবে না। সেটাই বলা হয়েছে আর্টিকেল 7-এ, যে কেউ ব্যক্তি ভারতের বাইরে চলে গেছে তাদেরকে আর নাগরিকত্ব দেওয়া হবে না, তাদের নাগরিকত্ব খর্ব হলো। ঠিক আছে, সেই কথাটাই বলা হচ্ছে। ওকে। স্যার এটা পার্ট 2 তো, এই রাজ্য গঠনের পরে হ্যাঁ, এইটার মানে কি পার্ট টপিক 2। নাম দেব? এটা রাজ্য গঠনের পরের চ্যাপ্টার নাগরিকত্ব। ওই যে তোমাদের হচ্ছে একটা দিয়েছিলাম না, ওই সূচিপত্র, ওখানে দেখো পার্ট 1-এ আমাদের রাজ্য পুনর্গঠন, দ্বিতীয় ছিল যে নাগরিকত্ব, এটা তো সেই নাগরিকত্ব, সেটা সেকেন্ড পার্ট, সিটিজেনশিপ, আচ্ছা সেকেন্ড আচ্ছা চ্যাপ্টার। পরের চ্যাপ্টার এরপরে হবে আমাদের হচ্ছে মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস হবে এর পরের দিন। এটাতে কিছু প্রশ্ন থাকবে, 5টা-10টার মতো প্রশ্ন থাকবে, বেশি প্রশ্ন এখান থেকে হবে না। 5টা-10টা প্রশ্ন থাকবে, সেটা দিয়ে দেবে পরের সপ্তাহে মক টেস্ট। আর তার সঙ্গে সঙ্গে আমাদের তো মৌলিক অধিকার হবে, সব থেকে ইম্পর্টেন্ট ক্লাস সেখানে হবে। ওকে।